হ্যালো এভরিওয়ান। ইলেকশন কাউন্টডাউনের আজকে দ্বিতীয় দিন। আমরা আছি টকেটং থেকে ফুয়াদ এবং তপু আর আমাদের কোলাবোরেটর হোয়াট দ্য স্টোরির আশিফ এন্তাজ রবি ভাই। সালাম আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। লাগুন ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমরা নির্বাচনের আগে তো আপনার সাথে অনেক আড্ডা দিচ্ছি। হুম, গতকাল আমাদের ১ম এপিসোডটা রিলিজ হয়েছে আমাদের চ্যানেল থেকে। তো আজকে যে বিষয় নিয়ে আমরা গল্প করতে চাই সেটা ১ম এ হচ্ছে যে আপনি আর আমি আমাদের টকেটং এবং হোয়াট দ্য স্টোরি ফেস টু ফেস আমরা পাবলিক প্ল্যাটফর্মে ডিসকাস করব আমাদের চ্যানেলের পারফরম্যান্স, ফিউচার প্ল্যান দেখি জনগণ কি ডিসাইড করে। হুম। আমি আশা করি জনগণ ভালো কিছু ডিসাইড করবে। কারণ হচ্ছে আমরা আ মানে আমরা একটা খুব ইন্টারেস্টিং পডকাস্ট করতেছি। কারণ আমরা অনেক দূর থেকে আমেরিকা থেকে আমরা এই ৩ জনই আমেরিকায় আছি এবং আমরা বাংলাদেশের ইলেকশন নিয়ে আমরা বাংলাদেশীদের চাইতে বেশি টেনশনে আছি। এবং এখন অনেক গভীর রাত। আমরা এই গভীর রাতে আমাদের সব কাজ ফেলে আমরা বাংলাদেশের ইলেকশন নিয়ে পডকাস্ট করছি এবং আমরা আ এক ধরনের কাউন্টডাউন সিচুয়েশন এর মধ্যে দিয়ে আছি। আমরা গতকাল যে পর্বটা রিলিজ করেছিলাম ওইখানে লিখছিলাম যে আর মাত্র ৭ দিন। কিন্তু আমরা রিলিজ করতে ওইটা হয়ে গেছে আর মাত্র ৫ দিন। সো আজকে রিলিজ করতে বোধহয় আর মাত্র ৪ দিন। সো ইলেকশনের আর ৪ দিন বাকি আছে। হুম। হ্যাঁ, ফুয়াদ তোমারে দিলাম। তুমি কও কি কইতে চাও? ভাইয়া আমাদের এই যে আম জামাতে ইসলামের যে আ ডক্টর শফিকুর রহমান হুম, তিনি আজকে একদম ওপেন চ্যালেঞ্জ দিছে আমাদের আ হুম, তারেক রহমানকে হুম, যে, "আপনি তো ম্যানিফেস্টো পাবলিশ করে ফেলছেন। আসুন এবার আমরা পাবলিক প্ল্যাটফর্মে ডিসকাস করি।" তো হুম, এই ধরনের প্রেসিডেন্সিয়াল ডিবেট মানে আমাদের দেশে প্রাইম মিনিস্টারিয়াল ডিবেট। তো হুম, এটা তো মনে করেন পাশ্চাত্যে আমরা ওয়েস্টার্ন ওয়ার্লড এ ইউএসএ তে আমরা এটা দেখে আসছি অভ্যস্ত। বাংলাদেশে এরকম আমরা দেখিনি কখনোই। তো এই যে উম একটা যে ডাইমেনশন চেঞ্জ হচ্ছে এটা আসলে খুবই ইন্টারেস্টিং। হুম। আপনার কাছে কি মনে হয়? আমি এই প্রশ্নের উত্তর দেবার আগে আমি একটা ব্যাপারে বলতে চাই। এই প্রশ্নের হুম, মানে হুম। অনেকগুলো উত্তর আছে। আমি এইভাবে শুরু করি। সেটা হচ্ছে আমাদের সময়ে মানে আমাদের যে জেনারেশন, এই সময়ে শফি এই নামটা হচ্ছে খুব মানে কি বলবো? খুব ভালোবাসার, খুব আদরের একটা নাম। হুম? একটা ছিল শফি হুজুর একজন ছিলেন, শফি হুজুর তিনি মারা গেছেন। হেফাজতে তার বোধহয়। আত্মার মাগফেরাত কামনা করছি। আরেন হচ্ছে আমাদের ডক্টর ইউনূসের আ প্রেস সচিব, হ্যাঁ? শফিকুল আলম। আ আ উনি জীবিত আছেন এবং উনি ভালো আছেন এবং উনি কিছুদিনের মধ্যে ক্ষমতা ছেড়ে দিবেন এরকম একটা আ কি বলবো? একটা আভাস তিনি দিচ্ছেন ফেসবুকে ছবি-টবি দিয়ে। উনি কয়েকদিন আগে না, গতকালকেই দেখলাম যে উনি উনার অফিসের ছবি দিছেন। যে আর মাত্র কয়েকদিন এই অফিসে। হুম? আরেকজন শফি হচ্ছে মানে ১ম শফি, ২য় শফি আর এটা হচ্ছে ৩য় শফি যে জামাতের আ আ যিনি ডাক্তার শফি। তিনি ইংলিশে একটি স্ট্যাটাস দিয়েছেন তারেক হুম। রহমানের উদ্দেশ্যে। এবং সেখানে তারেক রহমানকে সরাসরি বিতর্কে তিনি আহ্বান জানিয়েছেন। তো এইখানে আমার ২-১ টা প্রশ্ন আছে। তোমরা যদি অনুমতি দাও আমি সেই প্রশ্নে একটু যাইতে পারি। ১ম কথা সেটাই হইতেছে ভাই। তপু, হুম। তোমার কাছে কি তারেক রহমানের নাম্বার আছে? তারেক রহমানের? না জাস্ট হাইসো না কও, তুমি না, আমারে কও। না, ইয়ে আছে ফুয়াদ তোমার কাছে আছে ভাই? না ভাই আচ্ছা। তারেক রহমানের যদি নাম্বার থাকতো ধরো তুমি আচ্ছা। কোথাও থেকে ট্রু কলার বা অমুক-তমুক জায়গা থেকে তারেক হুম, রহমানের নাম্বার পাইলা। হ্যাঁ? আচ্ছা। তুমি বা তপু যদি ফোন দেয় তারেক রহমান কি ফোন ধরবো এটা? আমরা মনে তো হয় না ভাই। চুনোপুটি। আমরা চুনোপুটি রাইট। ইভেন আমি ফোন দিলেও তারেক রহমান ধরবেন না। কিন্তু শফিক জামাতের যিনি আমির তিনি যদি ফোন দেন, হুম, ডাক্তার হুম, শফিক যদি ফোন দেন, তারেক রহমান সাথে ফোনটা ধরবে। এবং কথা বলবেন। তাদের মধ্যে সেই যোগাযোগ, সেই লিয়াজোগ কারণ তারা ২ জনই ২ টা বড় দলের প্রধান। তাদের মধ্যে সেই যোগাযোগ আছেন। তা হুম, হুম, আমার প্রশ্ন হইতেছে যেখানে তুমি সরাসরি কথা বলতে পারো ফোন হুম, দিয়া। হুম। যে আসেন ভাই একটু ডিবেট করি, আসেন ভাই একটা পডকাস্ট করি, আসেন ভাই আমরা একটা YouTube ভিডিও বানাই বা আসেন আমরা ২ জন মিলে একটা TikTok ভিডিও বানাই। এটা তো তুমি সরাসরি বলতে পারো। মানে ইউ গাইস আর ভেরি ক্লোজ ফ্রেন্ডস মানে আমি যেটা জানি শফিক সাহেব
তারেক রহমানের সাথে কথা বলার জন্য লন্ডন গেছিলেন। যখন তারেক সাহেব বিলাতে ছিলেন, তখন তিনি বিলাতে গেছিলেন। তাইলে এখন এই মুহূর্তে তারা দুজন একই সিটিতে অবস্থান করতেছেন। ঢাকা সিটি। খুব ছোট্ট একটা সিটি, হ্যাঁ? তো সেইখানে উনি তারেক সাহেবের সাথে দেখা করতে পারতেন, ফোন দিতে পারতেন, হ্যাঁ? WhatsApp এ মেসেজ দিতে পারতেন, মেসেঞ্জারে নক দিতে পারতেন, ইমো-টিমোতে ভিডিও কল দিতে পারতেন। সেগুলি না কইরা উনি কেন Facebook এ স্ট্যাটাস দিলেন? এটা হচ্ছে ১ম প্রশ্ন। ২য় প্রশ্নটা আরো বেশি অদ্ভুত রে ভাই। সেটা হচ্ছে উনি স্ট্যাটাসটা দিছেন ইংরেজিতে। আমার প্রশ্ন হচ্ছে যে ডক্টর শফিক যখন তারেক রহমানের সাথে কথা বলেন বা তারেক রহমান যখন ডক্টর শফিকের সাথে কথা বলেন, তারা কি ইংলিশে কথা বলেন? মানে জাস্ট আমি জানতে চাই যে তারা জেনারেলি এই যে আমরা যেখানে এখন কথা বলতেছি, ঠিক আছে? আমিও ইংরেজি পারি একটু আধটু, তপুও পারে, ফুয়াদও পারে। বাট আমরা তো চাইলে তো ইংলিশে করতে পারতাম। ইংলিশে করলে তো মনে করো আমাদের গ্লোবাল ভিউ হইতো। আমরা টাকা পাইতাম। মানে আমাদের YouTube এ যে ইনকাম, Facebook এর ইনকাম ডলারে হইতো। আমাদের ডেমোগ্রাফিটা বদলাইয়া গ্লোবাল হয়ে যাইত। মানে সব ইংলিশ স্পিকিং কান্ট্রি তে চলে যাইত। আমরা তো বাংলায় কথা বলতেছি। এবং তারাও নিজেরা কথা বলতেছেন বাংলায়। ঠিক আছে? ডক্টর শফিক তিনিও বাংলায় কথা বলেন। হুম? তারেক রহমানের সাথে নিশ্চয়ই যখন তার দেখা হইছে উনি অবশ্যই বাংলায় কথা বলছেন। এ যাবৎকালে তিনি যা বলছেন সব বাংলায় বলছেন। হঠাৎ করে ইংলিশে তিনি যে স্ট্যাটাস দিলেন যে আমি ডিবেট করতে চাই। মানে উম আমাদের না এই জায়গাগুলা থেকে বের হয়ে আসতে হবে। যেকোনো সিম্পল কথা যে আমাদের এই স্ট্যান্ডবাজির এই পলিটিক্স থেকে কমপ্লিটলি বের হয়ে আসতে হবে। কমপ্লিটলি বের হয়ে আসতে হবে। ভাই যে আমি কিন্তু আপনি ২ টা যদি সিরিয়াসলি ডিবেট করতে চান, আপনি তারেক রহমানের ফোন দেন। আমি আপনার সাথে ডিবেট করতে চাই। এবং বাংলায় বলেন, "ভাই আসেন আমরা ডিবেট করি। ২ ভাই মিলে আমরা একটু ডিবেট করি। টিভিতে প্রচারিত হোক, মানুষ দেখুক, তারপর ভাবুক যে কি হবে না হবে।" সেইটা না করে আপনি যে ইংলিশে Facebook আমি ধইরা নিলাম যে আপনি হয়তো বলছেন তারেক সাহেবকে। ধরো তর্কের খাতিরে আমি ধরে নিলাম বা আমরা ধরে নিলাম। উনি হয়তো বলছেন তারেক রহমান হয়তো সাড়া দেন নাই। আচ্ছা ঠিক আছে, সাড়া দেন নাই। তাহলে আপনি Facebook এ লিখলেন। তাহলে Facebook আপনি ওইটাই লিখতেন যে আমি তারেক রহমানের ফোন দিছিলাম ডিবেট করার জন্য। উনি রাজি হন নাই। হে জাতি তোমাদের কাছে আমি বিচার দিলাম। বাট পুরা ব্যাপারটা আপনি ইংলিশে কেন দিলেন? এইটা কি ওয়াশিংটন পোস্টের সেই নিউজের ডমিনো ইফেক্ট? ভাই এখানে আপনার যে ২ টা প্রশ্ন, এই ২ টা প্রশ্নের আমার একটা অ্যান্সার দিই। ইনস্ট্যান্ট কি? রিপ্লাই। ফুয়াদ ভাই একটু জোরে বলেন। একটু মানে বলেন শোনা যাচ্ছে? অডিওটা লো আসতেছে। হ্যাঁ। আচ্ছা। আপনি যে ২ টা প্রশ্ন করছেন, এই ২ টা হ্যাঁ। প্রশ্নের আমার ইনস্ট্যান্ট রিঅ্যাকশন মানে ইনস্ট্যান্ট রিপ্লাই। হুম, ১ম প্রশ্নটা হচ্ছে যে ফোন নাম্বার কি নাই? হুম। ফোন দিলেই তো হয়। এত বড়, বড় ২ টা। আমার এটা মনে হচ্ছে আমি আবারও একটু পাটোয়ারির কাছে ফিরে যাই। পাটোয়ারি পাটোয়ারি যেটা বলছে যে, একজন নেতা বিদেশ থেকে আসছিল, তখন তার শার্ট ইন করা ছিল। এখন শার্টটা খুলে গেছে। হুম, আমার কাছে মনে হচ্ছে হুম। তারেক সাহেবের ফোন নাম্বারটা বাংলাদেশে ঢুকার পর বিলেতের ফোন নাম্বারটা আর চলতেছে না। শফিক হয়তো সাহেবের কাছে হয়তো মনে ওটা হয় WhatsApp করা নাই। হ্যাঁ। হ্যাঁ, বিলেতের WhatsApp করা নাই। নাম্বারটা WhatsApp এ ছিল না। বা এটার কারণে রোমিং উনি এ চইলা কনট্যাক্ট যাবে। করতে আমি ফোন পারতেছে না। দিলে রোমিং এ চইলা যাবে। ঠিক আছে? হ্যাঁ। ওটা রোমিং অফ। তারেক রোমিং সাহেবের অফ। রোমিং অফ। এটা যাচ্ছে না। এটা একটা। আর হ্যাঁ। ২ নাম্বার আপনার প্রশ্নটা হচ্ছে যে স্ট্যাটাসটা বা এই মানে আহ্বানটা ইংলিশে কেন? হুম, এটার পিছনে আমার কারণ যেটা মনে হচ্ছে যে জামাতে তো আমরা বিভিন্ন শুনছি যে তারা নাকি সবচেয়ে বেশি টেকনোলজি ব্যবহার করতে পারতেছে। হুম, মানে বট বাহিনী বলে আলাদাভাবেই একটা বাহিনীর কথা শোনা যাচ্ছে এখন। হুম, তো আমার কাছে যেটা মনে হয় যে পুরো স্ট্যাটাসটা আসলে লেখা হয়েছে ChatGPT দিয়ে। এক্সাক্টলি। এইজন্য এটা ইংলিশেই ডাইরেক্ট পাবলিশ হয়ে গেছে বুঝছেন? এটা কারণ ChatGPT বাংলা যেটা করে সেটা মনে হবে যেন একদম রোবট কথা বলতেছে। মানে বাংলাটা খুবই বাজে। এখন হুম, বাংলা যদি কেউ নিজের মতো করে ভাব সম্প্রসারণ সুন্দর করে যদি এখন লেখেই তাহলে সে বাংলাতেই লিখতে পারত। হুম। এটা ChatGPT দিয়ে লেখা হইছে বলে এটা ভাই না, ইংলিশে পাবলিশ হয়ে গেছে। আমারও তাই কিন্তু ১ম এ আমি যখন দেখছি স্ট্যাটাসটা আমার তখন মনে হয়েছে যে আমি কি এই স্ট্যাটাসের উপর ঈমান রাখবো নাকি রাখবো না? মানে ধরো আমি এই স্ট্যাটাসের উপর ঈমান রাখলাম। একটু পরে জামাত বলল যে না আমার Facebook আইডি হ্যাক হইছে। ঠিক আছে? তারপর আমার এই পুরা ব্যাপারটাই হয়ে গেল। এজন্য আমি এটা নিয়ে Facebook এ আর কিছু লিখি নাই বা এটার পিছনে সময় নষ্ট করি নাই। ঠিক আছে? বিকজ ইংলিশে লেখা মানে এর আগে যে স্ট্যাটাস গুলা
আ মানে Twitter এ যে টুইট গুলা বা X এর হ্যান্ডেল এর যে পোস্ট গুলাকে হ্যাক বইলা দাবি করা হইছে, সবকটা কিন্তু ইংলিশে ছিল। ঠিক আছে? তো এজন্য আমি ভাবতেছিলাম হুম। যেহেতু এটাও ইংলিশে, কারণ উনার অ্যাকাউন্ট থেকে কিন্তু হরহামেশা বাংলা যাচ্ছে। মানে তার বেশিরভাগ আগে বাংলাই পিছের ৫ টা পোস্টই কিন্তু সব বাংলায়। সব বাংলায়। ঠিক আছে? সব হঠাৎ করে বাংলায়। হুম। ইংলিশে দেখলে আমার মনে হয় যে জামাত এবং ইংরেজি এর মানে হইতেছে হুম। কোন একটা হ্যাকিং-ম্যাকিং এর কারসাজি আছে। বাট হ্যাকিং নিয়ে আমি চিন্তিত না। আমি মেইন চিন্তিত হচ্ছে যে ধরো এই যে জামাতের ওই হ্যাকিং নিয়ে বঙ্গভবন থেকে একজনকে অ্যারেস্ট করা হইছে। সেও খুব নির্বিকার চিত্তে অ্যারেস্ট হইয়া যাইতেছে, হ্যাঁ? আমি ভাবলাম যে এবার আবার কার কপাল পুড়লো, আবার কে অ্যারেস্ট হবে, কে যাবে, আবার কি হ্যাকিং-ম্যাকিং মানে আমরা একটা কনফিউজড একটা হ্যাকার গ্রুপের পাল্লায় পড়ছে বাংলাদেশ, হ্যাঁ? তো এই আরকি আমার মনে হইতেছিল। না বাট হ্যাঁ, এইটা ঠিক যে ChatGPT এইসব ব্যাপারে মানে ChatGPT তো এখনো বাংলায় অ অ অ মানে অতটা ট্রেন আপ হয় নাই। যে বাংলায় সে একটা খুব গুছানো জিনিস লিখতে পারবে। রাইট। ইংলিশে সে হইছে। খুবই ন্যাচারাল কারণেই সে হইছে এবং সম্ভাবনা আছে যেটা এটা একটা ChatGPT-র হুম। তৈরিকৃত ব্যাপার। বাট আরেকটা জিনিস হইতে পারে ভাই। আমার মাথায় কি? আরেকটা জিনিস আসছে এইমাত্র। হুম, কি? সেটা হচ্ছে যখন তারেক সাহেব যখন বাংলাদেশে আসতেছে তখন জেবু কাহিনীটা তো আপনি দেখছেন। হ্যাঁ, 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 যে হ্যাঁ, হ্যাঁ। জেবু নিয়ে যতগুলো ফ্যান পেজ চালু হয়ে গেছে। অনেকে আমার ফ্রেন্ড লিস্টে আমি দেখছি তারা স্ট্যাটাস দিছে যে জেবু যদি থাকে তাহলে আমি বিএনপি হয়ে যাব। মানে হুম, বিএনপিকে হুম। ভোট দেব। জেবুর জন্য মানে এত জনপ্রিয়তা পাইছে। তো এরকম আরেকটা জনপ্রিয়তা কিন্তু হইছে তারেক সাহেবের কন্যা। সে হুম, কিন্তু এখন একেকটা আনোয়ার টিভি নামে একটা চ্যানেল আছে ভাই ফেসবুকে আপনি যদি হুম, হুম, দেখেন। হুম, হুম। এইমাত্র জাইমা রহমান পানি খেলেন। পানি এরকম খেলেন। নিউজ আসতেছে বুঝছেন? নিজের হাতে পানি খেলেন। না নিজের পানি হাতে পানি খেলেন। নিজের হাতে লোকের পুরো মুখে ১ পানি খেলেন। গ্লাস পানি খেলেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, তা আমার কাছে মনে হয় যে শফিকুর রহমান উনি এমনও হতে পারেন যে যেহেতু ফিউচার আমরা দেখতে পাচ্ছি যে একটা ফিউচার আমাদের হয়তোবা বিএনপির ভবিষ্যৎ কর্ণধার হবেন। আমাদের যে হুম, ফ্যামিলি যে ট্র্যাডিশন দেখা যাচ্ছে এবং সেভাবে হয়তোবা তৈরি করা হচ্ছে। তো হুম। উনি হয়তোবা এখন থেকেই প্ল্যান করতেছেন যে জাইমার তো বাংলা নাও বুঝতে পারে। নাও বুঝতে হ্যাঁ, পারে। হ্যাঁ, হুম, সবার জন্য আলাদা, আলাদা ট্রান্সলেশন পাঠানোর থেকে ফিউচারে যাতে হুম। নতুন একটা ট্র্যাডিশন, নতুন ইয়াং জেনারেশন কে তাদের চোখে পড়ার জন্য হয়তোবা জাইমার জন্য হয়তোবা ইংলিশ হতেও পারে। বাট ফুয়াদ তুমি তো এইটুক নিশ্চিত যে ChatGPT ব্যবহার করা হইছে এখানে? ভাই এটা তো 100% সিওর। আচ্ছা কারণ যে ChatGPT লোকটাকে ধরছে, হ্যাক করছে, আমি হ্যাঁ। সিওরও হ্যাক বানান জানে না। আপনি দেখছেন সেটা? ও য ওর পক্ষে সবচেয়ে বেশি সম্ভব যদি মনে করেন যে ও হুম। হ্যাক করতে হয় কিভাবে? ও Google এ সার্চ দিবে হাউ টু হ্যাক শফিক রহমানস পিসি বুঝছেন? ল্যাপটপ বা এক্স অ্যাকাউন্ট। আমার মনে হয় না ভাই আ এটা আসলে ChatGPT ছাড়া হইছে। তাহলে যদি তুমি বিশ্বাসই করো যে এটা ChatGPT দিয়ে করা হইছে তাহলে অন্তত পজিটিভ সাইডটা মানে একটা ঘটনার তো নেগেটিভ এবং পজিটিভ ২ টা সাইড থাকে। অন্তত পজিটিভ সাইডটা দেখার চেষ্টা করো যে অন্তত এই ইলেকশনের বদৌলতে বা এই হাউকাওয়ার বদৌলতে আমাদের রাজনীতিবিদরা ChatGPT-র মতো মানে একটা হুম, হাই এন্ড এর মানে একটা এআই সাথে একদম তারা কাটিং এজ অভ্যস্ত হচ্ছে, তাদের টেকনোলজি। টিম অভ্যস্ত হচ্ছে। ঠিক আছে? এবং আমাদের হয় কি? আমাদের যারা সরকারে থাকেন বা যারা সরকার গঠন করেন বা যারা রাজনীতিবিদ বা বাংলাদেশে যারা নেতা, তারা প্রযুক্তির ব্যাপারে মোটামুটি অন্ধ। মানে তারা তেমন কিছু জানে অন্ধ না বা বলা যায় মূর্খ, প্রযুক্তি মূর্খ হন। ঠিক আছে? প্রযুক্তি মূর্খ হন যে একটা সময় বাংলাদেশে কি বলে? অ্যা সাবমেরিন ক্যাবলের অনুমতি দেওয়া হয় নাই যে দেশের তথ্য বিদেশে পাচার হয়ে যাবে। এটা প্রযুক্তি মূর্খতার কারণেই তো হয় নাই, তাই না? তো এখন অন্তত আমরা এইটুক বলতে পারি যে এইসব আ স্ট্যাটাস পাল্টে স্ট্যাটাসের কারণে বা আ নিজের গ্রাউন্ড ধরে রাখার কারণে আমাদের রাজনীতিবিদরা যে ChatGPT ব্যবহার করছেন, হ্যাক শব্দটার সাথে পরিচিত হচ্ছেন নট অনলি দ্যাট তারা ম্যালওয়্যার শব্দটাও ইউজ করছেন। আমি খুবই আনন্দিত যে মানে ফিশিং, শেখ ফিশিং হাসিনা ভাই আজকে ফিশিং ইউজ সবচেয়ে বেশি করছে। খুশি যে হুম। সে সারা জীবন ডিজিটাল বাংলাদেশের কথা বলছে এবং এখন এই সময় আইসা মানে একটা ডিজিটাল যতগুলো জার্গন আছে যেমন হ্যাক, এআই, তারপর ChatGPT, তারপর হইতেছে ক্লোন করা, ঠিক আছে? সমস্ত কিছু আমরা এখন ব্যবহার করতেছি এবং আমার ধারণা আজকে শেখ হাসিনা যদি উনি তো বেঁচে আছেন। উনি খুব খুশি আরকি যে ঠিক আছে? খুবই খুশি যে হ্যাঁ।
দেশ শেষমেশ ডিজিটাল হইছে। যাক। ভাই আমরা একটা মানে জাস্ট এরকম আমরা যেহেতু একটু উনার থেকে শফিক রহমান থেকে আমরা একটু ছোট বয়সে আমরা আরকি একটা অ্যাডভাইসও দিতেই পারি। এটা টেকনিক্যাল একটা অ্যাডভাইস, রাইট? অবশ্যই, তো অবশ্যই। আমরা আমরা উনার আমার নাতির বয়সী। অ্যাডভাইসটা যেটা হবে বাট বি ভেরি কেয়ারফুল। ডোন্ট গো নিয়ার ডক্টর শফিক হুম, হুম, বিকজ উনি আবার একটু ট্রিগার বেশি খেয়ে গেলে হুম, আবেগে হুম, হুম। উনি জড়ায় ধরেন। জড়ায় ধরা তো সমস্যা না। এনিওয়ে বাকিতে তো ওরা বুঝছে এর জন্য হাসতেছে। বাট বি ভেরি কেয়ারফুল। মানে আমি এট এখন লিস্ট জড়ায় ধরে আবার যদি ছাড়তে না চায় আমাকে তখন হ্যাঁ, তো আবার হ্যাঁ, একটা সেটাই, বিপদ। সেটাই, সেটাই, আমি সেটাই। কতক্ষণ জড়ায় ধরে থাকবো? হুম। আজকে যে গালিটা খাইবা এই পডকাস্ট প্রচারিত হওয়ার পর। আলবটর বাহিনী তোমার একদম লাল করে দেবে তোমাকে আজকে। ভাই, ভাই আসলে এখনই মনে করেন কান-টান গরম হয়ে গেছে হ্যাঁ। আমার। এক্সাক্টলি। তবে ভাই আমি একটু অ্যাডভাইস একটা দিয়েই দিই। যখন হুম, হুম। দিতে বলো, চাইছি, বলো। সেটা হুম। হচ্ছে আমার কাছে মনে হয় ডক্টর শফিকুর রহমানের উচিত হবে ChatGPT এর পেইড সাবস্ক্রিপশনটা নেওয়া। এক্সাক্টলি। ওটা আবার ফ্রি ২ টা সাবস্ক্রিপশন সাবস্ক্রিপশন কিন্তু। প্রায় বুঝছো হ্যাঁ? ফুয়াদ? ওটার আবার ২ টা সাবস্ক্রিপশন আছে। ৳২০ একটা আছে আরেকটা আছে মানে $20 এর আরেকটা আছে বোধহয় $50 এর। কোনটা হ্যাঁ, তুমি হ্যাঁ। অফার করবা? এখন শুরু করা উচিত এট লিস্ট ২০ দিয়ে শুরু করা উচিত। কারণ স্ট্যাটাস গুলা বেশি মানে বোঝা যাচ্ছে যে একটু আরেকটু মনে করেন যে হিউম্যান ফ্যাক্টর গুলো থাকা হ্যাঁ, উচিত। হ্যাঁ, হ্যাঁ। না আমিও ফুয়াদের সাথে একমত। $20 এর উপরে উঠা উচিত না। কারণ দেশের টাকা বাইরে পাচার হোক এটা আমি চাই না। দেশের টাকা বিদেশে চলে যাক। আমাদের মানে ধরো আমাদের সবাই যদি সব রাজনীতিবিদরা যদি হুম পেইড এআই মডেল কেনা শুরু করে, ঠিক আছে? সাবস্ক্রিপশন নেওয়া শুরু করে। তাইলে হঠাৎ করে কালকে দেখা যাবে যে আমাদের রেমিটেন্স ডাপ করে ডাউন হয়ে গেছে। হ্যাঁ? চট করে ডাউন হয়ে গেছে। আমাদের দরকার রিজার্ভ নাই। কমে যাবে ভাই। আপনারা হ্যাঁ, পারলে ফ্রিটা ইউজ করেন। একান্ত যদি ফ্রিতে না কুলায় তাহলে সবচেয়ে ছোট যেটা ওই যে ইন্ডিভিজুয়াল একটা থাকে না? হ্যাঁ, হ্যাঁ। ইন্ডিভিজুয়াল সাবস্ক্রাইবার এবং এটা কোনোভাবে বিজনেস এবং কমার্শিয়াল পারপাস ইউজ হবে না। ব্যক্তিগত কাজে ইউজ হবে এবং আরেকটা বলে দেই স্টুডেন্ট আইডি ইউজ করবেন, হ্যাঁ? স্টুডেন্ট আইডি ইউজ করলে আরো ডিসকাউন্ট পাবেন, হ্যাঁ? এই আরকি। ভাই আল্লাহ! আমরা কিন্তু এরকম একটা ছোট বিজনেস শুরু করতে পারি। মনে করেন হ্যাঁ, একটা স্টুডেন্ট ডোমেইন আমরা কিনলাম। হ্যাঁ। এট লিস্ট স্টুডেন্ট মনে করেন আমরা একটা ছাড় দিলাম আরকি। হুম, আমার jammer.com shofik.rohman@university.edu ডট ডট এরকম হ্যাঁ, এরকম টাইপের আমরা একটা করলাম। এটা তারেক রহমানকে দিলাম t.j at টি ডট t.z বা জি। জেড জেড তারেক জিয়া। ভালো, ভালো। অত্যন্ত ভালো আইডিয়া। উনারা অত্যন্ত এইসব দিয়ে করলে আসলে খুব সাশ্রয়ী মূল্যেই হুম, ChatGPT হুম, ইউজ হুম। করতে পারবেন। না কালকে আমি ডক্টর শফিককে দেখলাম যে উনি কোন একটা জনসভায় গেছেন এবং উনাকে একটা শীতল পাটি উপহার দেওয়া হইছে, পাটি। হুম, উনি হুম। আবার সেই শীতল পাটিতে স্টেজে বিষায় ওইটার উপর শুয়ে পড়ছেন। ঠিক আছে? হুম, হুম। চারিদিক থেকে মানে ব্যাপক হর্ষধ্বনি ধ্বনিত হচ্ছে। ঠিক আছে? তো গতকালকে আমরা আলোচনা করতেছিলাম যে আ নির্বাচনের জন্য মনোনীত হওয়ার জন্য বা ইলেক্টেড হওয়ার জন্য মানুষ কি, কি করে? বা আমরা আমাদের ভাষায় বলতে পারি মানুষ কত নিচে নামে। বেশি নিচে নামে না, জাস্ট শুয়ে পড়ে। ঠিক আছে? কালকে আমি আমি I hope যে এডিট করবে সে ওই ফুটেজটা এখানে মানে হয়তো দিয়ে দিবে যে ভাই আমাদের এই এপিসোডে ছাড়া যাবে নাকি বুঝা যাচ্ছে না। এটা অ্যা উচিত হবে কিনা আমরা রেকর্ড করে নিজেরাই শুনি। না, I love জামাত। আমি জামাতকে খুবই পছন্দ করি এবং আমি জামাতের ব্যাপারে ভীষণ আগ্রহী, ভীষণ উৎসাহী। আ কারণ হচ্ছে আ আ তারা বলছে মুক্তিযুদ্ধের ইতিহাস তাদের কাছ থেকে শিখতে হবে এবং আমি শেখার জন্য প্রচন্ড আগ্রহী। আমি তাদের ভাষণটা অবশ্যই শুনতে চাই on a serious note যে মুক্তিযুদ্ধ নিয়ে আম তাদের বক্তব্য কি? মানে আছে না যে ধরো তুমি বললা যে রবি ভাই একটা খুন করছে। ধরো বললা। ঠিক আছে? এবং এটার বিচার করলা। এবং রবি ভাই খুনি। বাট তোমার তো রবি ভাইয়েরও বক্তব্য শোনা দরকার। রবি ভাই কেন খুন করছে, হ্যাঁ? ভাই আমি না মেন্টালি এত শকড হইছিলাম, ট্রমাটাইজ হইছিলাম বা আমি এমন কিছু খাইছিলাম যে মানে তার ভাষণটাও তো জানা দরকার তাদের যে ধরো ৩০ লক্ষ লোক না হোক হয়তো ৩ লক্ষ লোক আমাদের মুক্তিযুদ্ধে শহীদ হইছেন। ঠিক আছে? বা এই যে বাংলাদেশ এই দেশটা আ হোক এটা তারা চান নাই। তো তাদের ভাষণটাও তাদের কাছ থেকেও শোনা দরকার যে এটা
কেন তারা ভাবছিলেন? সো আমি তারা যে মুক্তিযুদ্ধের ইতিহাস কালকেই তো বলতেছিলে, কি যেন বলতেছিলে যে তাদের কাছ থেকে শিখতে হবে বা জানতে হুম, হবে। হুম। আই এম ভেরি ইন্টারেস্টেড। আই এম দাড়িপাল্লা এখন সিরিয়াসলি নাকি ভেরি, স্বাধীনতার ভেরি প্রতীক। ইন্টারেস্টেড। ইয়েস। তাদের কাছ থেকে আমি শুনতে অত্যন্ত আগ্রহী। হ্যালো? সরি হ্যাঁ। কেটে গেছিল লাইনটা। হ্যাঁ, আমি তাদের কাছ থেকে শুনতে অত্যন্ত আগ্রহী যে কি হইছে? এটা আমি শুনতে খুবই আগ্রহী। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ, 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 আমরা শুনতে হ্যাঁ, পাচ্ছি ভাই। আমি মানে আমি হ্যাঁ, তাদের হ্যাঁ, অবশ্যই। ভার্সনটা হুম। শুনতে আগ্রহী এবং একই সাথে আমি বলে নেই, ইতিহাসের প্রতি সুবিচার করার জন্য আমি এটা বলে নেই যে যখন মুক্তিযুদ্ধ হয়, তখন যে জামাত বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করছিল তা কিন্তু না। কিছু বাংলাদেশের বাম দল তারাও কিন্তু মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল। অন এ সিরিয়াস নোট আমি এইটুক এড করতেছি। ঠিক আছে? তো আমরা সবসময় জামাতকে আ দোষ দেই এককভাবে। বাট আমার মনে হয় যে ইতিহাসের প্রতি যদি আমরা সুবিচার করতে চাই তাহলে আমাদের অন্তত ওই ইতিহাসও জানা দরকার যে আ আমাদের মুক্তিযুদ্ধের সময় আমাদের মিল্লাত বাম পার্টি আরকি, হুম? বাম দল যারা আরকি, তারাও কিন্তু এটা তাদের কেউ এটার বিরোধিতা করেছিলেন। আচ্ছা ভাই আমার একটা কোয়েশ্চেন আছে। কোয়েশ্চেনটা হচ্ছে আ জনাব ফাহাম আব্দুস সালাম। উনি তো ভালোই লেখালেখি করতো আরকি। উনার লেখালেখি পড়ছি আগে। উনার YouTube এ শর্ট মানে ভিডিও দেখছি। ভালোই লাগতো আরকি। তো উনি আবার রিসেন্টলি একটা কথা বলল। কথাটা শুনে আবার আমার কাছে খুব মানে বিরক্ত লাগছে। জিনিসটা উনি বলল যে, "থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির মতো দেশে, বাংলাদেশের মতো দেশে, গরিব দেশে চাঁদাবাজি হবে এটা মেনে নাও আরকি।" তো উনার যে একটা পজিশন ছিল মানুষের কাছে, পজিশন তো একবারে ড্রপ করে ফেলল। আপনি এটা কিভাবে দেখেন? না, ১ম কথা হচ্ছে ফাহাম আমার মানে আমি মনে করি সে আমার একজন ভাই এবং আমার বন্ধু। আ এবং আমরা নানানভাবে কানেক্টেড। আমার ধারণা হচ্ছে যে ফাহাম যে সেন্সে কথাটা বলছে, মানে আমি মানে আমি সিনসিয়ারলি স্বীকার করে নিচ্ছি যে আমি পুরো স্ট্যাটাসটা পড়ি নাই। তোমার কাছ থেকে শুনে মানে একটা থার্ড পার্টির কাছ থেকে শুনে এটার উপর মন্তব্য করা ঠিক না। তারপর আমি মন্তব্য করছি যেহেতু আমাদের আ টপিকটা চলে আসছে। আমার মনে হয় যে তার কথাটা আ মানে তার জায়গা থেকে মানে আমি ফাহামের জায়গায় থাকলে এই কথাটা বলতাম না। কারণ ফাহাম নিজেকে যতই নন পলিটিক্যাল পারসন হিসেবে দাবি করুন না কেন, ফাহামের কথাকে বিএনপির কথা হিসেবে লোকজন কিন্তু ট্রান্সলেট করে। এটা এই বাস্তবতা আমরা কেউ অস্বীকার করতে পারব না। কাজেই ফাহামের জায়গায় আমি থাকলে আমি এই কথাটা বলতাম না। বাট এবার আসো চাঁদাবাজির বিষয়ে। সেটা হচ্ছে ফাহাম একটা রিয়েলিটির কথা বলছে। যে রিয়েলিটি এক ধরনের আমাদের জন্য এক ধরনের বিটার ট্রুথ। এটা একটা মানে বাস্তব রিয়েলিটি। আমি একটু আগে যেটা বলতেছিলাম যে আমাদের বাংলাদেশে আমরা ধরো বায়তুল মোকাররমের সামনে বা বিভিন্ন গুলিস্তানে যে বিভিন্ন আমরা হকার দেখি, আমরা যেখান থেকে পাঞ্জাবি কিনে আমেরিকা এসে ভাব বাড়ি এটা আড়ং-এর পাঞ্জাবি, ঠিক আছে? যে দোকানগুলো আছে, যে চটপটির দোকানগুলো আছে, যে পাঞ্জাবির দোকানগুলো আছে, যে জামা কাপড়ের দোকানগুলো আছে, আ এই যে বা যে ঝালমুড়িওয়ালার দোকানগুলো আছে, প্রত্যেকটা দোকান হচ্ছে অবৈধ। এখানে কোনোভাবে দোকান করার কোনো অপশনই নাই। কোনো অপশনই নাই। মানে আইনগতভাবে কোনো অপশনই নাই। কিন্তু এই দোকানগুলোই হচ্ছে আমাদের অর্থনীতির একটা বড় শক্তি। বিশাল একটা শক্তি এই দোকানগুলো। খালি এই দোকানগুলো না, আরো অনেকগুলো আছে। আমি একে আসতেছি। তো এই দোকানগুলো কিভাবে চলে? লোকাল মাফিয়াদেরকে তারা টাকা দেয়। লোকাল পলিটিক্যাল লিডারদেরকে তারা টাকা দেয়। সরকার পরিবর্তনের সাথে সেই পলিটিক্যাল লিডারশিপ বা টাকা দেয়ার চ্যানেলটা পরিবর্তন হয়। কিন্তু তাদেরকে কিন্তু টাকা দিতেই হয়। এটা হচ্ছে এক ধরনের রিয়েলিটি। ২য় রিয়েলিটি হচ্ছে ধরো এখন রোজার সিজন, মানে রোজা আসতেছে। রোজার সময় আমাদের কিছু জিনিসপত্রের চাহিদা বেড়ে যাবে। পেঁয়াজের চাহিদা বেড়ে যাবে। আমাদের চিনির চাহিদা বেড়ে যাবে। লবণের চাহিদা বেড়ে যাবে। ছোলা, ডাল এগুলার চাহিদা বেড়ে যাবে। এগুলোর একটা বড় অংশ কিন্তু আসে আমাদের ভারতীয় সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে এইগুলোর একটা বড় চালান আসে। এমনকি আমরা যে গরু দিয়ে কুরবানি করি,
এগুলোর একটা বড় অংশ কিন্তু চোরাই পথেই এই গরুগুলো আসে। তুমি যদি একটা ডকুমেন্টারি দেখো, একটা নেট জিওর একটা ডকুমেন্টারি ছিল যে 'ডোন্ট টেল মাই মাম' নামে একটা সিরিজ ছিল। ওই সিরিজে ছিল যে একটা মানে একজন অ্যাঙ্কর, যে এই সিরিজে যে মাস্টার অফ সিরোমনি, উনি বিভিন্ন জায়গায় যায় এবং গিয়ে বলে যে মানে ভয়ংকর, ভয়ংকর সব জায়গায় যায়। উনার একটা আ স প এপিসোড ছিল হচ্ছে যে ভারত বাংলাদেশের এই গরু মানে চোরাচালান নিয়ে। হ্যাঁ? এবং এই গরু চোরাচালানের পুরা বিষয়টা অবৈধ। অথচ এই অবৈধ চোরাচালানটা যদি বন্ধ হয়ে যায়, তাহলে বাংলাদেশে কিন্তু গরুর মাংসের দাম দাপ করে বেড়ে যাবে। ঠিক আছে? তো আমাদের অর্থনীতির একটা বড় অংশ হচ্ছে কালো অর্থনীতি, যেটা পুরোপুরি চাঁদাবাজি, অবৈধ এবং একটা অদৃশ্য শক্তি ঠিক না। এই শক্তিটার কথা আমরা সবাই জানি। সবাই জানি। আমাদের এখনকার যে বিগ বস গুলা বাংলাদেশে আছেন, হ্যাঁ? যে মাফিয়া লিডার আছেন, পাটোয়ারি যাদের কথা প্রায় বলেন, ঠিক আছে? এদের এদের ইনকাম এখান থেকে আসে। আমাদের বাস স্ট্যান্ড, আমাদের টেম্পো স্ট্যান্ড, এদের ইনকাম এখান থেকে আসে এবং এটা হচ্ছে রিয়েলিটি। এবং ওভারনাইট কি এগুলি চেঞ্জ করা সম্ভব? I don't think so. ওভারনাইট এটা চেঞ্জ করা সম্ভব না। 1/11 এর সময় এটা হইছিল। 1/11 এর সময় তারা ওভারনাইট এটা চেঞ্জ করার চেষ্টা করছিল। তাতে করে কি হয়েছিল? লোকাল মার্কেটে জিনিসপত্রের দাম বেড়ে গেছে। দাম তো বাড়বেই, কারণ চিনি আসতো চোরাই পথে। সেই চোরাই পথ বন্ধ হয়ে গেছে। কারণ 1/11 এর সরকার তারা চোরাই পথ বন্ধ করে দিছে। 1/11 এর সরকার চোরাই পথে পিঁয়াজ আসা বন্ধ করে দিছে, গরু আসা বন্ধ করে দিছে। এগুলি জিনিসপত্রের তখন দাম বেড়ে গেছিল এবং দেশের ভেতরে একটা আনরেস্ট সিচুয়েশন, ইকোনমিক্যাল জায়গা থেকে একটা আনরেস্ট সিচুয়েশন তৈরি হয়েছিল। সো এই রিয়েলিটি আমাদের আছে এবং এই জায়গা থেকে অ্যা মানে চাঁদাবাজি একটা আমাদের জীবনের একটা বিরাট রিয়েলিটি হয়ে গেছে। সে ফর এক্সাম্পল, তুমি যদি ঝিনাইদহ থেকে একটা সবজি ঢাকার মার্কেটে আসবে বা কক্সবাজার থেকে একটা মাছের প্যাকেজ ঢাকায় আসবে, রাস্তায় ঘাটে, ঘাটে যে পরিমাণ চাঁদা দিতে হয়, ওই চাঁদা দিতে, দিতে ৳৫০০ ইলিশ মাছ এটার দাম বেড়ে দাঁড়ায় কখনো, কখনো ৳৫,০০০। দিস ইজ ট্রু রিয়েলিটি। এবং এইটা তুমি যদি বন্ধ করতে যাও, তাহলে বন্ধ করতে গেলে কি হবে? ইলিশ মাছ আসাটা ঢাকায় বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে যাওয়ার একটা ব্যাপক সম্ভাবনা আছে। সো এইটা নিয়ে আসলে কি বলবো? এটা নিয়ে আমার মনে হয় যে একটা holistic approach এ আগানো দরকার এবং আ আ আগানোর পর হচ্ছে এই ব্যাপারগুলাকে কি বলবো? অ্যাড্রেস করা দরকার এবং এই ব্যাপারগুলাকে একটা কি বলবো? একটা সিস্টেমেটিক ওয়েতে আনা দরকার। তা না হইলে এই চাঁদাবাজিটা থাকবে। ফার্ম হয়তো ওই জায়গা থেকে এই কথাটা বলছে, বাট এগেইন ফার্মের স্ট্যাটাস আমি পড়ি নাই। আর যতটুক তোমার কাছ থেকে তপু শুনলাম, আমি ফার্মের জায়গায় হইলে আমি এটা লিখতাম না যে চাঁদাবাজি বন্ধ করা সম্ভব না। চাঁদাবাজি অবশ্যই বন্ধ করা সম্ভব। শুধু সম্ভব না, মানে চাঁদাবাজি যে বন্ধ করা সম্ভব এটা শুধু না, চাঁদাবাজি বন্ধ করা উচিত। কারণ চাঁদাবাজি আমাদের অর্থনীতির উপর একটা বাড়তি চাপ তৈরি করতেছে। একজন তুমি যে গুলিস্তানের সামনে থেকে একটা গেঞ্জি কিনতেছো, একটা শার্ট কিনতেছো, একটা পাঞ্জাবি কিনতেছো, এটা হয়তো তুমি ৳১০ য় কিনতে পারো। কিন্তু ওই লোকটা চাঁদা দেয়। এজন্য তোমার কাছে হয়তো ৳১৫ বা ৳২০ য় বেচে। ঠিক আছে? এই যে মাঝখানে যে তুমি বাড়তি টাকা তুমি তাকে দিচ্ছ, এই টাকাটা কিন্তু ওই দোকানদারের পকেটে যাইতেছে না। এই টাকাটা যাইতেছে একটা থার্ড পারসন এর পকেটে এবং সেই থার্ড পারসন শুধুমাত্র তার পলিটিক্যাল পরিচয় ব্যবহার করে। শুধুমাত্র তার পলিটিক্যাল পরিচয় ব্যবহার করে। সে ঘরে বসে ব্যাংকের মালিক হয়ে যাইতেছে। ঘরে বসে সে কোটি, কোটি টাকার মালিক হয়ে যাইতেছে। ঘরে বসে সে ফ্যাক্টরির মালিক হয়ে যাইতেছে। এইটা একটা দেশে, একটা সভ্য দেশে চলতে পারে না। ইকোনমিকে তোমার অবশ্যই একটা স্ট্রাকচার এর মধ্যে নিয়ে আসতে হবে। একটা ইকোসিস্টেম এর মধ্যে নিয়ে আসতে হবে এবং এইটা এইটা ফাহাম, মানে আমি এগেইন আমি স্ট্যাটাসটা পড়ি নাই, বাট না, আই এম এটাও ভাইয়া আমিও হচ্ছে ফেসবুকে এরকম আকাশে বাতাস উনার মুখ থেকে আমি শুই নাই। কিন্তু উনার হচ্ছে অনেকগুলো আমি মিম আকারে না, মানে দেখলাম অনেকে শেয়ার দিছে যে উনি এই কথা বলছে হুম। আরকি। বাট উনার মুখ থেকে বাট আমি শুই নাই। চাঁদাবাজিটা বন্ধ, মানে এইটা আমাদের বাংলাদেশের এই চাঁদাবাজি, টেন্ডারবাজি, মানে শেষে বাজি আছে। এইরকম যতগুলো ট্র্যাডিশন আছে বাংলাদেশে, এগুলো ধীরে, ধীরে বন্ধ হওয়া উচিত। মানে ধীরে, ধীরে বলতে আমি বুঝাচ্ছি না যে আগামী ১০০ বছরে বন্ধ করতে হবে। বাট আমার মনে হয় যদি প্রশাসন ঠিক থাকে, যদি নেতৃত্ব ঠিক থাকে, তাহলে এটা ১ বছরের মধ্যেই একেবারেই বন্ধ করে ফেলা সম্ভব। এটা খুবই সম্ভব। এটা মানে অসম্ভবভাবে সম্ভব। That's it.
না, আমিও ভাই আপনার সাথে একমত। আমিও পজিশনে থাকলে এই কথা বলতাম না। কারণ কথা বললে মুখ থেকে ফালতু কথা বের হয়ে যায়। বা এক্সাক্টলি কথা মানে বললে উল্টাপাল্টা কথা বের হয়ে যায়। চুপ থাকাই বেটার। আমিও এটা চুপ সাপোর্ট থাকা করি। এবং চাঁদাবাজির আরেকটা সমস্যা দেখো, চাঁদাবাজির একটা বড় সমস্যা হইতেছে যে চাঁদাবাজির বড় সমস্যা কিন্তু এইটা না যে তুমি ৳৫ র জিনিস ৳১০ দিয়ে কিনতেছো। এটাকে কিন্তু আমি চাঁদাবাজির প্রধান সমস্যা মনে করতেছি না। একেবারেই না। তুমি ৳৫ জিনিস ৳১০ দিয়ে কিনো। আমরা আ মানে আমরা আমেরিকান ইকোনমির সাথে যারা পরিচিত আমরা জানি যে একজন সেলার তার হয়তো প্রোডাকশন কস্ট $২ ওইটা হয়তো আমরা $১৫ এ কিনতেছি। Amazon থেকে বা উম আ বা Walmart থেকে আমরা হয়তো $১৫ এ কিনতেছি। আমরা হয়তো অনেক বেশি মার্জিনে জিনিসটা কিনতেছি। কিন্তু সেটা ইকোনমির একটা অংশ। এখানে অনেকগুলো পার্টি থাকে। কিন্তু চাঁদাবাজির যে অংশ মাঝখানে যে পার্টিটা টাকা পায় বাংলাদেশের চাঁদাবাজি সেক্টরে, এরা শুধুমাত্র তাদের পলিটিক্যাল এবং তাদের মাসল পাওয়ার ইউজ করে তারা বিপুল পরিমাণের সম্পদের মালিক হচ্ছে। এবং তারা যে এই মাসল পাওয়ার ইউজ করে বিপুল পরিমাণের সম্পদের মালিক হচ্ছে, এইটার প্রভাব কিন্তু শেষমেশ শুধু অর্থনীতিতে থাকতেছে না। এটার প্রভাব আমাদের রাজনীতিতে চলে আসতেছে। এটার প্রভাব আমাদের ইকোনমিতে চলে আসতেছে। এটার প্রভাব আমাদের সমাজনীতি, আমাদের সমস্ত কিছুর মধ্যে চলে আসতেছে। যে মানে ধরো তুমি এক জায়গায় চাকরি করো, ৯ টা ৫ টা অফিস করো বা তুমি একটা ব্যবসা করো, দিনের মধ্যে ১২ ঘন্টা পরিশ্রম করো। তুমি যে টাকা কামাচ্ছ, একজন চাঁদাবাজ একদম ঘরে বসে এর চাইতে মানে ১০০ গুণ, ১,০০০ গুণ বেশি টাকা সে কামাচ্ছে। শুধুমাত্র এই কমিশনগুলো খেয়ে। এবং তুমি দেখো আরেকটা মজার ব্যাপার কি সেটা হচ্ছে যে এই চাঁদাবাজির ট্র্যাডিশনটা কিন্তু আস্তে অটোমেটিক্যালি এটা ভ্যানিশ হয়ে যাচ্ছে। এইটা বরং অন্য ফরমেটে চলে যাচ্ছে। আমাদের যখন গভর্নমেন্ট প্রকিউরমেন্ট হয় বা আমরা গভর্নমেন্ট যখন কোন কাজ করে একটা ব্রিজ বানায়, যে ব্রিজ অন্য দেশে বানাইতে ৳১০০ লাগে, বাংলাদেশে বানাইতে এটা ৳৫০০ লাগে। যেকোনো সরকারি প্রকল্পের বাজেট তোমার ৫ গুণ, ৬ গুণ, ১০ গুণ হয়। হ্যাঁ? সো মানে চাঁদাবাজরা কিন্তু এখন আর ওই জায়গায় নাই যে আমি লোকাল লোকজনের কাছ থেকে ৳৫ করে তুলবো। এর চাইতে ভালো হচ্ছে একসাথে ৳৫,০০০,০০,০০,০০০ তুলে ফেলা এবং এটা সারা আ বা ২০ কোটি মানুষের মধ্যে ডিস্ট্রিবিউট করে ফেলা। এটাই হইতেছে। আমরা আমরা যে বিগ মেগা প্রজেক্ট গুলা দেখছি বাংলাদেশে। এখানে কি হইছে? এইখানে হচ্ছে মানে এই মেগা প্রজেক্ট গুলো দরকার। পদ্মা সেতু আমাদের জন্য দরকার। আমাদের মেট্রো রেল দরকার। আমাদের আ বাইপাস সড়ক দরকার। আমাদের এলিভেটেড এক্সপ্রেসওয়ে দরকার। কিন্তু এই প্রত্যেকটা জায়গায় যে পরিমাণ দুর্নীতি হইছে, দুর্নীতি মানে কি? মানে ৳৫ র জিনিস আমরা ৳৫০ দিয়ে খরচ করছি। ৳৫০ খরচ করে আমরা এটা পাইছি। ঠিক আছে? এটাও তো এক ধরনের চাঁদাবাজি। এটাও এক ধরনের টেন্ডারবাজি। এটাও এক ধরনের কমিশন বাণিজ্য, কমিশনবাজি। এখান থেকে বাংলাদেশকে বের হয়ে আসতে হবে। একদম কমপ্লিটলি বের হয়ে আসতে হবে। আদারওয়াইজ এই ইকোনমি কোনদিন সাস্টেইনেবল ইকোনমির দিকে যাবে না। আমাদের মেট্রো রেল করছে। আমরা কেন এটাকে প্রফিটেবল জায়গায় নিয়ে যেতে পারতেছি না? পদ্মা সেতু থেকে কেন আমরা এখনো পাচ্ছি না? কি বলে? যে আমরা যে পরিমাণ পদ্মা সেতু থেকে রেভিনিউ আসার কথা, এটা কেন আমাদের পোষাচ্ছে না? কারণ হচ্ছে আমরা যে পরিমাণ খরচ করছি এই সেতুর পেছনে, তার হয়তো ১০ ভাগের ১ ভাগ টাকা দিয়ে সেতুটা বানানো সম্ভব ছিল। সরি আমি প্রচুর বকবক করে ফেললাম। ভাই যেহেতু আপনি বললেন যে আপনি ফাহাম আব্দুল সালাম উনাকে আপনি চিনেন বা আপনার বন্ধু হুম, লাগে। তো আমার একটা প্রশ্ন আছে। সেটা হচ্ছে যে সোশ্যাল সাইটে আমি প্রায়ই দেখি যে উনাকে সবাই বিহারি বলে ডাকে। হুম। এইটা কি আসলে ভাই সত্য? উনি কি আসলে বিহারি? না আমার আ বাম আমার দা আমার মানে এটা ডেফিনিটলি এটা সত্যি না। ডেফিনিটলি এটা সত্যি না। এটা হয়তো তাকে বিহারি বলে ডাকে বইলাই হয়তো সে নিজেকে আরো বিহারি বলে মানে এটা কি বলবো? এটা এক ধরনের ডার্ক জোক সে করে। ঠিক আছে? আচ্ছা। এবং এটা হয়তো সে দুঃখ থেকে করে। বাট বেটার হচ্ছে আমি অ্যা চলো আমরা এক কাজ করি। আমরা করি। আমরা আজকে ফাহাম আব্দুল সালামকে একটা টেক্সট করি টং এর থেকে। ঠিক আছে? আমি একটা গ্রুপ খুলি। আমরা বলি যে গতকালকে আমরা আপনাকে নিয়ে আলোচনা করছি। হুম, হুম, আপনার হুম। সম্পর্কে অনেক কথাবার্তা বলছি। আপনি আসেন আমাদের শোতে জয়েন করেন। লেটস ডু দিস আফটার দিস শো। চলেন ভাই। লেটস আ তাকে আমরা এখানে নিয়ে আসি। কথা বলি এবং আমরা এই চাঁদাবাজির প্রসঙ্গটাও তুলি যে আপনি কেন এটা বলছেন? তুলি। না এরকম আরো অনেক প্রশ্ন করা যায়। যেমন মনে হুম, করেন অনেকে বলে যে উনি শুধুমাত্র মনে করেন যে জামাই কোঠাতে উনি আ একজন আ বুদ্ধিজীবী। হুম। এটাকে আপনি কিভাবে দেখেন? ও আপনি উনার বুদ্ধিজীবীর
বুদ্ধিজীবী মানে যে লেভেলটা এটাকে আপনি কোন পর্যায়ে রাখবেন? মানে না, মানে আমি এটা কি তার সেলফ বুদ্ধিজীবিতার আর্নড লেভেলকে নাকি? অনেক উচ্চ পর্যায়ে রাখবো। আচ্ছা। অনেক উচ্চ পর্যায়ে রাখবো এবং আমি ফাহাম আব্দুল সালামের সাথে আমার যখন থেকে পরিচয়, যখন থেকে কথাবার্তা, আমি কিন্তু কোনদিন মানে আমি অনেক পরে জানছি যে উনি মির্জা ফখরুলের মেয়ে জামাই। কিন্তু আমি তার লেখা পড়ে মুগ্ধ হইছি এবং আ আ হয়তো উনিও আমার লেখা পড়ে মুগ্ধ হইছেন বা আমাদের কার্যক্রমে কোথাও না কোথাও মিল ছিল। যেমন উনি একটা কথা বলছেন আ যে, "আমরা জুলাইয়ে যারা একসাথে যুদ্ধ করেছি, একই হুম, হুম। লক্ষ্যে যুদ্ধ করেছি। উই আর ব্রাদার্স।" আমিও সেটা মনে করি যে আমরা ভাই। আমাদের হয়তো জুলাইয়ের পরবর্তী সময়ে পথের পার্থক্য থাকতে পারে। বাট আমরা ভাই। তো ফাহামকে আমি সেই হিসেবে ভাই হিসেবে জানি, ভাই হিসেবে বিশ্বাস করি। তার বুদ আ এ এমনি ব্যক্তিগতভাবে তার সাথে আমার ঘন্টার পর ঘন্টা আড্ডা হইছে, কথা হইছে। উম আমি তাকে মানে বুদ্ধিবৃত্তিক দিক থেকে আমি তাকে খুবই উঁচু পর্যায়ের একজন মানুষ মনে করি এবং সে কিন্তু পার্সোনালি একজন স্কলার। সে স্কলার আ সে অস্ট্রেলিয়াতে একটা ভালো আ চাকরি করে এবং এবং তার লেখাপড়ার ব্যাকগ্রাউন্ডটা খুবই ভালো। এটা আমি ঐদিকে আর না গেলাম যেহেতু এটা একটা ব্যক্তিগত প্রসঙ্গ। তার লেখাপড়ার ব্যাকগ্রাউন্ড ভালো এবং আছে না যে তার বয়সটাও তো খেয়াল করতে হইব। ঠিক আছে? তার বয়স আমার বয়স প্রায় কাছাকাছি। আমাদের এই বয়সে তোমরা জেন জিরা ফালাফালি করবা। আমাদের এই বয়সে কি আমরা একটু ফালাফালি করতে পারি না? ভাই জেনজি আমাদের শুনে একটু খুব ভাল প্রয়োজন লাগলো। বের করতে হবে আমরা একটু ভাই জেনজি না। ডার্ক হিউমার একটু থাকতেই পারে। তো এইটা এইটাকে মিস ইন্টারপ্রেট করার আমার মনে হয় না খুব বেশি সুযোগ আছে। আর সুযোগ না থাকলেও যে মিস ইন্টারপ্রেট ফার্মকে করা যাবে না তা না। মিস ইন্টারপ্রেট করার সুযোগ সবার জন্য সমান। ফার্মের জন্যও সমান। অ্যান্ড ফার্ম ফেস করতেছে। আমি ফার্মের সাথে আমার লাস্ট যে কথাটা হইছে তখন ফার্ম ঢাকায় ছিল। কি একটা বিষয় নিয়ে সবাই ফার্মকে বলতেছে আরকি। খুব নিন্দামন্দ করতেছে। তা আমি ফার্মকে একটা বললাম যে, "ফার্ম ভাই, ধরেন আপনার এই কথাটা নিয়ে বিতর্ক হচ্ছে বাংলাদেশে প্রচন্ড। সবাই গালিগালাজ করতেছে। কিন্তু আপনি অন্য একটা সাইড থেকে জিনিসটা আ এনালাইসিস করেন। অন্য একটা অ্যাঙ্গেল থেকে জিনিসটা এনালাইসিস করেন। যে আপনি যে কথাটা বলছেন, যে বাক্যটা ব্যবহার করছেন, সে একই বাক্য আরো ১০০ জন ফেসবুকে ব্যবহার করছে। তাদের নিয়ে তো বিতর্ক হচ্ছে না। বিতর্কটা আপনাকে নিয়ে হচ্ছে। তার মানে কি? আপনার কথাকে মানুষ মূল্য দিচ্ছে। মূল্য দিচ্ছে বইলেই সে বিতর্ক করতেছে। আপনার কথার একটা আলাদা গুরুত্ব আছে। ধরেন অনেকে তো অনেক কথা বলে। আমরা ভাবি আচ্ছা অনেকে তো অনেক কথা বলল। কিন্তু ফাহাম যখন বলে তখন আমাদের মধ্যে এক ধরনের কি বলে? এক ধরনের প্রশ্ন তৈরি হয়, কৌতূহল তৈরি হয়। সো আমি ফাহামকে বললাম যে, "আপনি নিজেকে লাকি ভাবেন। সবার স্ট্যাটাস নিয়ে, সবার লেখা নিয়ে, সবার সিনেমা নিয়ে, সবার কবিতা নিয়ে, সবার উপন্যাস নিয়ে বিতর্ক হয় না। আলোচনা হয় না। মানে এটা যে হচ্ছে আপনাকে নিয়ে। You should feel lucky. You should feel proud of it. You should take proud of it." আমার মনে হয় আপনি বলতেছেন ওই যে আ সামির স্ক্যানের সাথে যে পডকাস্টে উনি ওই যে বললেন যে ইয়ে বাম হাদি মারা গেছে তখন সালমান মুক্তাদির বলল হাদিকে মেরে হ্যাঁ, ফেলা হ্যাঁ, হ্যাঁ, হইছে। হ্যাঁ, ওইসব হ্যাঁ। ওই রাইট। সম ওই ইয়া সময়ে কিছু র উনার ওই পডকাস্টটা রাইট, নিয়ে বোধহয় কিছু ইয়ে রা হইছিল রা আরকি। রাইট, 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 ইয়েস। রাইট। আর এগুলি না ট্র্যাক করাও ফুয়াদ খুবই মুশকিল। হুম, হুম। সারাক্ষণ সারাদিনই কিছু না দিন-রাত কিছু হচ্ছে। ২৪ হ্যাঁ। ঘন্টা এত হুম। জিনিস ঘটতেছে, এত কিছু এক্সাক্টলি। হচ্ছে যে মানে কোন কিছু মানে তবে ভাই এখানে একটা মজার বিষয় মনে হয় আমার তপু আসলে যে জিনিসটা তুলে আনছে, সেই জিনিসটার হুম, ইনহেরেন্ট যে আমাদের জিজ্ঞাসাটা সেটা হচ্ছে যে একজন মানুষ মনে করেন আমরা গত আ বিশেষ করে ফাহাম আব্দুল সালাম খুব মানে আ ভোকাল ছিলেন লাস্ট বলব যে আওয়ামী লীগ আমলের লাস্ট ২-৩ বছর। হ্যাঁ। মানে আফটার কোভিড বা কোভিড এর সময় থেকে উনি ওই যে ইউটিউবে যখন উনি ডেসপিকেবল হুম, ডায়ালগ ডট, গুলো ডট, ডট, দিলেন ডট। তখন হুম, আরকি তখন আরকি সবাই অনেক চিনল, রাইট? হুম, তো সেই সময় কিন্তু মানে আ মনে হচ্ছে যেন মানে মনে করেন যে নৈতিকতার এবং সবকিছুর একজন ঝান্ডাধারী, হ্যাঁ? একজন হুম, মানুষ। কিন্তু সেই মানুষই মনে করেন ৫ই আগস্টের পর কিন্তু তার মানে আপনি যেটা বললেন না যে সে তাকে নিউট্রাল মনে করলেও মানুষ হয়তোবা তাকে একটা রঙে রাঙায়, রাইট? যে সে হুম। এরকম। কিন্তু তার কথাবার্তা আপনার কাছে কি মনে হয়? আপনি যেহেতু খুব ক্লোজলি তাকে কি আপনাকে মনে হয় যে সে আসলে সে নিজে হয়তোবা নিউট্রাল মনে করে কিন্তু তার লেখা গত ১.৫ বছরে আসলে নিউট্রাল?
না, আমি আসলে ওইভাবে তাকে যে মানে ফ্র্যাঙ্কলি স্পিকিং তার সাথে হুম, যেহেতু হুম, আমার পার্সোনালি অনেক বেশি কথা হয়। হুম, সো হুম, যেটা হয় মক্কার লোক হজ পায় না। সো আমি আমি মনে করতে পারি না যে গত ৭ দিনে বা ১৫ দিনে আমি ফাহামের কোন স্ট্যাটাস পড়ছি বা সেটাকে আমি এনকাউন্টার করছি। আমি পড়ি হুম, নাই, হুম, হুম, এর মানে এই না যে আমি তাকে এভয়েড করছি। মানে হয়তো আমার নিউজ ফিডে আসে নাই। আসেন। হুম, বাট আমি যখন তার সাথে পার্সোনালি কথা বলি, আমার কিন্তু আমার কাছে মানে আমি টু বি ভেরি ফ্র্যাঙ্ক এই জায়গায় আমি খুব কনফিডেন্টলি বলতে পারি যে আমার কাছে আমার আমার জায়গা থেকে বা আমার পার্সপেক্টিভ থেকে তাকে কখনো আ বায়াসড মনে হয় নাই। মানে আমি একদম খুবই ফ্র্যাঙ্কলি অন্তর থেকে হুম, হুম, বলতেছি। হুম, তাকে কখনো অসম। বায়াসড মনে হয় নাই। এবং আমি একজন সাংবাদিক হিসেবে নানান সাইডের সাথে কথা বলি। ঠিক আছে? হুম, হুম, হ্যাঁ, বিএনপির সাথে কথা বলি এবং খুবই ইন্টারেস্টিং আওয়ামী লীগের সাথেও কথা বলি। হুম? জামাতের সাথে কথা বলি, এনসিপির সাথে কথা বলি। তো সবাই যে যার বায়াসনেস থেকে কথা বলে এবং অনেক সময় হয় কি আমাদের সাংবাদিকদের অনেক টেকনিক ইউজ করতে হয়। যে আমাদের তাদের বায়াসনেস এর সাথে আমাদের তাল করে যায় না। তা তো ঠিক অমুক তমুক। আদারওয়াইজ তা তো ঠিক না বললে হুম, সে হুম, পরের লাইনটা আমাকে বলবে না। সো অনেক জায়গায় বলতে হয় আমাকে, "হ্যাঁ, তা তো ঠিকই বলছে।" হয়তো হুম, সে আমাকে রেকর্ড করতেছে। আমি জানি সেই ঝুঁকিতে আছে। হুম, কিন্তু হুম, আমার হুম, সাংবাদিকতার স্বার্থে বা সাংবাদিকতার স্বার্থেও ঠিক আমি বলব না। আমি বলব যে আমার গল্পটা বের করার স্বার্থে, তার পুরো স্টেটমেন্টটা বের করার স্বার্থে। অনেক সময় বলতে হয় যে, "হ্যাঁ, না, না আপনি তো ঠিকই বলছেন। না, না তা তো বটে। হ্যাঁ, বলেন।" কারণ আদারওয়াইজ সে পরের লাইনটা বলবে না। তো হুম, আমি মোটামুটি সবার সাথেই কথা বলি। টু বি ভেরি ফ্র্যাঙ্ক সবার সাথে কথা বলি। কেউ বাকি নেই। সবার সাথে আমি কথা বলি। এবং প্রত্যেকটা মানুষের সাথে কথা বলার সময় আমার মনে হয় যে এই লোকটা একটা বায়াসনেস থেকে কথা বলতেছে। সে একটা সাইড থেকে কথা বলতেছে। এবং আচ্ছা, এমনও লোক আছে যাদের সাথে ৫ই আগস্টের আগে, ৫ই আগস্টের পরে কথা হইছে। এমনও লোক আছে যার সাথে যখন কথা বলছি তিনি তখন একজন সাধারণ মানুষ ছিলেন। একজন সাধারণ শিক্ষক ছিলেন বিশ্ববিদ্যালয়ে। এখন কথা হয় তিনি এখন একজন বিশাল উপদেষ্টা। ঠিক আছে? তার সেই সময়কার কথার টোন, এখনকার কথার টোন টোটাল আলাদা। আমি এমন উপদেষ্টা এনকাউন্টার করছি যে একসময় আ আমি জানতাম যে সে আওয়ামী লীগের খুবই ঘনিষ্ঠ মানুষ। হ্যাঁ? এখন সে উপদেষ্টা এবং সে এন্টি আওয়ামী লীগ হয়ে গেছে। তার সাথেও আমি এনটিআর কথা বলি। ঠিক আছে? এবং আমি কিন্তু তার কথার সেই পার্থক্যটা ধরতে পারি। এবং আমার তো অভ্যাস কিছু খারাপ আছে যেমন অনেক সময় রিঅ্যাক্ট করে বসে তাদের সাথে, "হ্যাঁ, আপনি না এটা বলছিলেন।" বাট প্রত্যেকটা জায়গায় একটা এক ধরনের মানে যখন আমি টোন গুলা শুনি বায়াসনেস মনে হয়। বাট কিছু জায়গা আছে যেখানে আমি কনফিডেন্স এর সাথে কথা বলতে পারি। ফাহামা আব্দুস সালাম তাদের একজন। যাদের সাথে আমি বলতে পারি, "ওকে আমি এখানে কথা বলতেছি, আমি নিরাপদ এখানে।" এবং ফাহামও যখন আমার সাথে কথা বলে, আমার ধারণা সে ওই বিশ্বাস থেকেই বলে। আমি অ্যা মানে আ তার সাথে পার্সোনাল কনভারসেশন এ আমার কখনো তাকে বায়াসড মনে হয় নাই। কখনোই মনে হয় নাই। আচ্ছা। ভাইয়া বায়াসড বলতে আমি বুঝাচ্ছি যে হুম, সে হুম। বিএনপির প্রতি বায়াসনেস টা আচ্ছা, তার আচ্ছা। মানে না আমার সাথে বুঝতে কথা পারছি। বলার ক্ষেত্রে থ্যাংকস। মনে হয়। না হ্যাঁ, এটা প্রত্যেকটা মানুষই বায়াসড। আমি বায়াসড, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ফুয়াদ বায়াসড, আ তপু বায়াসড। কারণ আমাদের প্রত্যেকের একেকটা আইডিওলজি, একেকটা বিলিফ, একেকটা ফেইথ আছে। ঠিক আছে? আমরা আমাদের নিজেদের যুক্তির কথা বলব। সেই বায়াসনেস প্রত্যেকটা মানুষের ভেতরেই আছে। হুম, হুম, এটা হুম। একটা আছে না যে আমি দলের হয়ে কথা বলতেছি, আমি একটা বিশেষ গোষ্ঠীর হয়ে কথা বলতেছি বা যখন শফিক ভাইয়ের সাথে কথা বলি, তখন মনে হয় যে এটাই আগের শফিক ভাই না। এই শফিক ভাই হচ্ছে এই ডক্টর ইউনূসের প্রেস সচিব। উনি প্রেস সচিব হিসেবে কথা হুম, হুম, বলতেছেন। ঠিক আছে? হুম। এই যে একটা এক্সট্রা লেয়ার বায়াসনেস এর, এইটা আমি ফার্মের মধ্যে পাইনি। বাট এটা বাকি বুঝতে পারছি। অনেকের ক্ষেত্রে আমি পাই বা পাচ্ছি বা ভবিষ্যতেও পাবো। আচ্ছা, আচ্ছা। নতুন সরকার হয়তো গঠন হবে। আর ৪ দিনের মধ্যে হয়তোবা। ঠিক আছে? ভাই আপনি তো ২ টা মানে জিনিস আনছেন। এই ২ টা জিনিস নিয়ে গল্প করে আমরা হয়তোবা আজকে পডকাস্টটা শেষ করে ফেলব। হুম, ১ নাম্বার হচ্ছে আপনি যেহেতু সাংবাদিকের কথা বললেন, তো সবার আগে গল্প করব হচ্ছে খালেদ মহিউদ্দিনকে নিয়ে। তো আপনি আম উনার সাংবাদিকতা, উনার মানে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে উনাকে দেখে। যে হুম, কেউ মনে করে যে আওয়ামী লীগ সময়ে একমাত্র স্বাধীন এবং মানে আম সিস্টেমকে আ কোয়েশ্চেন করে আ ইয়ে করছে, সাংবাদিকতা করছে এরকম একজন খালিদ মহিউদ্দিন। আবার হুম, মনে করেন অনেকে বলে যে সে দেশের বাইরে ছিল দেখে সে
হয়তোবা এরকম একটা অরা ক্রিয়েট করতে পারছে। এমন হুম, অনেক ধরনের কোয়েশ্চেন করতে পারছে যেগুলো হয়তোবা আম মানে জানতো যে এগুলো করলে সমস্যা হবে না। কিন্তু এটা হয়তোবা দেশে থাকলে উনি করতেন না। তো হুম। আপনার কাছে কি মনে হয় উনি আ আম উনার যেহেতু আপনি নিজেও একজন সাংবাদিক, উনার সাংবাদিকতার ধারাটা কেমন? একটু শুনি আপনার তরফ থেকে। আর এরপরে হচ্ছে লাস্টে আরেকটা যেটা ওটা হুম, শেষ হুম, ই হুম, করে শেষ করে ফেলবো আজকে। হুম, হুম। আচ্ছা, আ এটা খুব বিপদের একটা প্রশ্ন। কারণ হচ্ছে খালেদ ভাই আমার আচ্ছা। সিনিয়র। উনি আমার পরিচিত এবং উনার সম্পর্কে মানে আ এরকম একটা পাবলিক ডিসকাশন এ কথা বলা এটা আমার জন্য বিপদের বিষয়। ঠিক আছে? আপনাকে তো বিপদেই ফেলাই এটা দিলাম দেখা খুবই যাচ্ছে। বিপদের বিষয়। কারণ উনি আমার বড় ভাই এবং উনি আমার পরিচিত এবং এটাই ভাই এই এম ভিডিওটা শেয়ার করে উনার সাথে একটা গ্রুপ খুলে হ্যাঁ, গ্রুপ হ্যাঁ, খুলে হ্যাঁ, নিয়ে এটা আসলাম খুবই আমরা। বিপদের বিষয়। সেটা হচ্ছে খালেদ ভাই অসম্ভব মেরিটোরিয়াস একজন মানুষ। অসম্ভব মেধাবী একজন মানুষ। এবং তোমাদেরকে আমি বলি উনি কিন্তু বিসিএস ক্যাডার। হুম, উনি বিসিএস ক্যাডার এবং উনি বিসিএস এ ম্যাজিস্ট্রেট হওয়ার পর উনি আবার ১ম আলোতে ফেরত আসছেন। যা উনি করবেন না। কি বলে? হুম, হুম, উনার ওই অ্যা আমলাগিরি ভালো লাগতেছে না বা উনার ওই ক্ষমতাটা ভালো লাগতেছে না। উনি সাংবাদিকতাই করবেন এবং উনি আচ্ছা। সাংবাদিকতাই করে গেছেন। সাংবাদিকতা করে গেছেন বলতে আমি বুঝাচ্ছি যে উনি আ আ যখন ইন্ডিপেন্ডেন্ট টিভি শুরু হইল, তখন থেকে হচ্ছে উনার সাংবাদিকতার একটা নতুন রূপ আমি দেখলাম। সাংবাদিকতার তো অনেকগুলো লেয়ার থাকে। সেখানে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট টিভিতে আজকের বাংলাদেশ নামে একটা টক শোর মাধ্যমে উনি আমাদের আমজনতার কাছে পরিচিতি পাইলেন। এর আগে উনি ১ম আলোতে আমি যদি ভুল না করে থাকি, উনি বার্তা কক্ষে বা নিউজ বা নিউজ সেকশনে কাজ করছে। তো ওইখানে তো ওইভাবে আসলে নামগুলো আসে না। বাট উনি যখন নিজে টিভি স্ক্রিনে আসলেন উপস্থাপক হুম, হুম, হিসেবে হুম, এবং আ উনি বা এই কথা অস্বীকার করার কোনো উপায় নাই যে খালেদ মহিউদ্দিন বাংলাদেশের টক শোতে একটা নতুন ট্রেন্ড শুরু করছিলেন যে আ টক শোর মানে টক শো শুরু করছিলেন কে? জিল্লুর রহমান ওই যে আমাদের ৩য় মাত্রা। হুম, সে মাঝখানে বসে থাকতেন এবং উনি ডাইনে তাকাতেন, মুচকি, মুচকি হাসতেন, বামে তাকাতেন, মুচকি, মুচকি হাসতেন এবং ২ সাইড থেকে যা খুশি তাই বলতেছে উনি শুনে যাইতেন। বাট খালেদ মহিউদ্দিন এটাকে একটা অন্য লেভেলে নিয়ে গেলেন। এই ইতিহাসের এই দায়টা আমাকে স্বীকার করতেই হবে যে উনি চ্যালেঞ্জ করতেন এবং উনার হুম, একটা রিসার্চ টিম ছিল এবং সেই রিসার্চ টিম আমি বলি টিভিতে আমিও তো টক শো করতাম একটা মানে টক শোর যারা হোস্ট আমিও তো হোস্ট ছিলাম একটা টক শোর। আমাদের একটা থাকতো এইখানে একটা যন্ত্র থাকতো। তো ওটার নাম হচ্ছে টকব্যাক। ওই হুম, টকব্যাকে সাধারণত প্রোডিউসাররা কি বলে? "ভাই আপনি তো ক্যামেরার দিকে তাকান, ভাই আপনি তো হাসেন।" এটা হুম, ছাড়া হুম, প্রোডিউসারদের আর কোন কাজ নাই। কিন্তু খালেদ মহিউদ্দিনের যে টকব্যাক ওইখানে একটা টোটাল রিসার্চ টিম থাকতো। যারা খালেদ মহিউদ্দিনকে ধরায় দিত যে, "আপনি এই প্রশ্নটা করেন, ওই প্রশ্নটা করেন।" আবার খালেদ মহিউদ্দিন পাল্টা বলতো, "আচ্ছা উনি তো এটা বলতেছে যে উনি এটা করছে। তোমরা একটু সার্চ দিয়ে দেখো তো এটা আসলে উনি করছেন কিনা?" সো মানে কথাটা সংক্ষেপ করি, খালিদ মহিউদ্দিন আমাদের টক শো কে একটা অন্য মাত্রায় নিয়ে গেছেন। আমাদের অবশ্যই কৃতজ্ঞ থাকা উচিত জিল্লুর রহমানের কাছে, ৩য় মাত্রার কাছে। কারণ টক শো বাংলাদেশে তিনি চালু করেছিলেন। শুধু হুম, চালু করেন নাই, তিনি জনপ্রিয় করছিলেন হুম, হুম, এবং টিভি চ্যানেলগুলাকে একটা সহজ পদ্ধতি দেখাই দিছেন যে কিভাবে একটা সহজ অনুষ্ঠান করা যায়। স্বল্প বাজেটে, ঠিক আছে? নাটক, প্যাকেজ নাটক আর টেলিফিল্মের বাইরে। এটা জিল্লুর রহমান স্যালুট নিবেন। আর খালেদ মহিউদ্দিন এটাকে একটা অন্য লেভেলে নিয়ে গেছে। হুম, ঠিক আছে? আচ্ছা, এরপর খালেদ মহিউদ্দিনের যে বাদবাকি যে বিষয়, সে বিষয়ে খালেদ ভাই এ আমি ডেফিনিটলি আরেকটা আমারে কি বলবো? মেসেঞ্জার বক্স ওপেন করতে হবে। হ্যাঁ, আমার কাছে কখনো, কখনো খালেদ ভাইকে একটু মানে আমি ২ টা বিশেষণ ইউজ করব। খালেদ ভাইকে আমার কাছে কখনো, কখনো খুব নার্সিসিস্ট মনে হয়। যে এবং কখনো, কখনো একটু ইগোইস্টিক মনে হয়। যেমন আর মনে হয় যেমন আর ভেতরে একটু ইগো আছে। ভালো রকমের ইগো আছে। যেমন আ আ নার্সিসিস্ট এবং ইগোইস্টিক এটা ২ টা কাছাকাছি টার্ম যেমন উনাকে হয়তো উনি YouTube এ লাইভ করতেছেন, উনাকে হয়তো কেউ গালি দিলেন। উনি ওইটা আবার খুব হাইলাইট কইরা এটা উনি আবার আমাকে এইটা বলছে, অমুক-তমুক, হ্যান-ত্যান বলছে। ঠিক আছে? বা উনাকে কেউ চ্যালেঞ্জ করলেন। উনারই কোনো গেস্ট উনাকে চ্যালেঞ্জ করলেন। উনি এটাকে খুব
মানে খুব সিরিয়াসলি নিয়ে ফেলেন এবং আমার মনে হয় যে উনি ইমোশনের যে পরিমাণ ইমোশনটা উনি ক্যারি করেন সেই সময়, আমার মনে হয় এটা করার দরকার নেই। পাবলিক ফিগার হিসেবে মানে আমিও তো প্রচুর গালি খাই। মানে আমি এটুক বলতে পারবো যে খালেদ ভাই আমার সিনিয়র কিন্তু ফেসবুকে আমি উনার অনেক সিনিয়র বিকজ আমার ফলোয়ার বা আমার কমেন্ট বা আমার এনগেজমেন্ট অনেক বেশি সোশ্যাল মিডিয়া আমি যে পরিমাণ প্রতিদিন যে পরিমাণ গালি খাই প্রত্যেকটা গালির যদি আমি অ্যান্সার দিতে চাই এবং ট্রিগার খাই তাহলে আমি শেষ। তো খালেদ ভাইকে মনে হয় যে খালেদ ভাই অনেক বেশি রিয়াকশন দেখান এবং এই রিয়াকশন দেখানোর ফলে যেটা হয় যে মানুষ ওনাকে ভুল বুঝার স্কোপটা পায়। আরেকটা হচ্ছে খালেদ ভাইয়ের একটা ভালো গুণ যেটা, যেটা সব আ অ্যাঙ্করের বা সব উপস্থাপকের থাকা উচিত। উনি চ্যালেঞ্জ করেন। উনি ডেভিলস অ্যাডভোকেট হয়ে যান মেক্সিমাম সময়। মানুষ এটাকেও মিস ইন্টারপ্রেট করে। যে একজন হয়তো জুলাইয়ের পক্ষের একজন লোক আসছে, সে জুলাই যে ভালো এটা বলতেছে বা জুলাই যে দরকার ছিল এটা বলতেছে। খালিদ ভাই তো তাকে বারবার চ্যালেঞ্জ করতেছে। তখন লোকজন তারে, তুমি তো আওয়ামী লীগের দালাল, তুমি তো অমুক, তমুক।" এবং খালেদ মহিউদ্দিনের যে ব্যাপারটা, আমি এটার সাথে একমত। খালেদ মহিউদ্দিন ছাত্রলীগের যে সভাপতি, তার আ আ ইন্টারভিউ নিতে চেয়েছিলেন। তারপর সেটার বিজ্ঞাপনও দিয়েছিলেন যে ইন্টারভিউ প্রচারিত হবে। তারপর তিনি আইনগত ঝামেলা এবং হুমকি-দামকির কারণে নিতে পারেন নাই। এইটা নিয়ে উনার মনে এখনো যে গভীর দুঃখবোধ আছে। ঠিক আছে? এই দুঃখবোধটা উনি প্রায় প্রকাশ করেন। ঠিক আছে? সো এইসব কারণে আমার ধারণা যে আ আ মানুষ উনাকে ভুল বুঝে। বাট ঐটুকু হচ্ছে আমার উনার ছোট ভাই হিসেবে আমার এবং উনার ভক্ত হিসেবে। ভক্তরা তো ফিডব্যাক দিতেই পারে যে উনি একটু নার্সিসিস্ট এবং আ উনার আ যথেষ্ট ইগো আছে। এইটা আরকি মানে উনি খুব পার্সোনালি স্বাভাবিক নিয়ে নেন অনেক একজন বিষয়গুলো। টপ লেভেলের সাংবাদিক এবং আপনি যেটা বললেন যে প্রচন্ড হুম, মেধাবী, হুম, একটু তো ইগো আর আচ্ছা ফুয়াদ, নার্সিসিজম তোমার থাকতেই পারে। লাস্ট হুম, কোয়েশ্চেনটা করার আগে আমি লাস্ট যেহেতু খালেদ আচ্ছা। মহিউদ্দিনের না লাস্ট কোয়েশ্চেন আরো আছে কারণ আমাদের টাইম বাকি আছে। হ্যাঁ, বলুন। না খালেদ মহিউদ্দিন বোধহয় আপনার জোহরান মামদানির একটা ইন্টারভিউ নিছিল। হুম, এবং ওখানে উনাকে প্রচন্ড নার্ভাস লাগছে জোহরান মামদানিকে কোয়েশ্চেন করার সময়। তো হুম। উনার নার্ভাসনেসটা আসার কারণ কি? মানে জোহরান মামদানি নিউ ইয়র্কের মেয়র, মানে এই কারণে নাকি মানে উনি তো ধরেন না সবকিছু আমার যখন আমার আমার কাছে এটা আমার কাছে মানে আমি হইলে আরকি মানে আমি মানে ফ্র্যাঙ্কলি বলি সেটা হচ্ছে আমরা মানে তুমি যেটা তপু ঝাইরা কাশতাছো না আরকি। তুমি শরম পাইতেছো। যে উনার ইংরেজিতে সমস্যা ছিল। দেখো ইংরেজিতে মানে আমি কিন্তু আপনি নেটিভ ধরতে পারছেন? আমেরিকান মানে তুমি এটা কেন কইতেছো না? উনার ইংরেজিতে সমস্যা ছিল। উনি ইংরেজিতে ওইভাবে আরকি গুছায়া বলতে পারতেছিলেন না এবং এটা হয়। এটা হওয়াটাই স্বাভাবিক। তোমার জন্য, আমার জন্য। আমরা যারা নেটিভ স্পিকার না। আমাদের বাচ্চারা খুব ফটাফট ইংলিশ বলে। কিন্তু আমরা যারা নেটিভ স্পিকার না, আমরা ইংলিশ কিভাবে বলি? আমরা ১ম এ বাংলা প্রস্থটা মাথায় নেই। এটাতে একটা টাইম গেল ১ সেকেন্ড। ওইটাকে ইংলিশে ট্রান্সলেট করি। আরো গেল ১ সেকেন্ড। ওইটার আবার টেন্স ঠিক করি। তাতে গেল আরেক সেকেন্ড। আরেকটা হচ্ছে ভোকাবুলারি খুঁজি। ওইখানে গেল আরেক সেকেন্ড। ওই ৪ সেকেন্ড হচ্ছে আমাদের ইয়েতে হয়। তো ওই ৪ সেকেন্ডে প্রায় গরমিল লাইগা যায় এবং ঠিক আছে গরমিল লাগতে গিয়ে একটা ভেজাল হয়ে যায়। সো আ তুমি ওই কারণেই বলতেছো নার্ভাস না। মানে খালিদ মহিউদ্দিন নার্ভাস হওয়ার লোক না। উনার ভাষাগত কারণে উনাকে নার্ভাস মনে হইছে উনি ভাষাগত কারণে। যাই হোক বাট ভাইয়া, আমি আমার উনার ঝাইরা জায়গায় কাশাটা থাকলে আপনি কেসে দিলেন আরকি। আমি সেট কোয়েশ্চেন নিয়ে মানে আমি সেট কোয়েশ্চেন নিয়ে আ আমি যাইতাম। আমি বলি আ জুলাইয়ে যখন আন্দোলন চলতেছে এবং বাংলাদেশে যখন মিডিয়া ব্ল্যাকআউট চলতেছে এবং অধিকাংশ ইন্টারন্যাশনাল মিডিয়া যখন কোনো নিউজ পাচ্ছে না, তখন আমার বস আমাকে বলল যে, "তুমি ডক্টর আলী রিয়াজের একটা ইন্টারভিউ করো।" তা আমি তো ওকে ফাইন। আলী রিয়াজের ইন্টারভিউ করব। কিন্তু আমার বস একটা খারাপ খবর দিল যে, "তোমার ইন্টারভিউ ২ টা ভার্সন হবে। একটা হচ্ছে বাংলা, আরেকটা হচ্ছে ইংলিশ।" হুম। আমি বলছি, "আমি বাংলা করতে রাজি আছি। ইংলিশ কেন করব? আমি তো ইংলিশ স্পিকিং না।" তখন আমার বস বলল যে, "দেখো রবি, এই মুহূর্তে বাংলাদেশের খবর কোনো ইন্টারন্যাশনাল মিডিয়া পাচ্ছে না। একেবারেই পাচ্ছে না শেষ সময়। আমি জানি ইতিহাসে এই কথা কোনদিন লেখা হবে না। আসিফ এত বড় একটা কাজ করবে। কোনদিন লেখা হবে না। I know বাঙালি এত অকৃতজ্ঞ একটা জাত।" যাই হোক।
তো আমি সেই সময় মানে সেই সময় কিন্তু বাংলাদেশের অবস্থা খুবই ভয়ংকর এবং বাংলাদেশ ইন্টারনেট কানেকশন কমপ্লিটলি বন্ধ। সবকিছু শাটডাউন। আমরা বিশেষ প্রক্রিয়ায় বাংলাদেশ থেকে কিছু রেয়ার ফুটেজ, কিছু এক্সক্লুসিভ ফুটেজ খুনাখুনি, পুলিশ বর্বরতার, ক্র্যাকডাউন এর কিছু ফুটেজ জোগাড় করছি এবং আলী রিয়াজ যেহেতু আমেরিকাতেই থাকেন, সো তার ইন্টারভিউ আমি ইংলিশে নিছি। এবং আমি জাস্ট এখনো সেটা ইউটিউবে আছে। আমি তার ইন্টারভিউটা ইংলিশে নিছি এবং আমি ১ম এ তার বাংলা ইন্টারভিউ তারপরে ইংলিশ ইন্টারভিউ করতে যাচ্ছিলাম। আমার বস বলতেছে, "না, তুমি আগে ইংলিশটা করবা।" হুম, সো এজন্য আমি যেহেতু আমি ইংলিশে অত ফ্লুয়েন্ট না, অত ফ্লুয়েন্ট একদমই ফ্লুয়েন্ট না। ঠিক আছে? সো আমি কিন্তু এক ধরনের আমার এক ধরনের প্রিপারেশন ছিল। এক ধরনের প্রিপারেশন ছিল। আলী রিয়াজ সাহেবকে আমি বলতেছিলাম যে, "আই এম নট মানে সো গুড ইন ইংলিশ।" সে বলতেছে, "মি নট ইদার।" সো ওকে ফাইন। বাট ইট ওয়েন্ট ভেরি ওয়েল। ইট ওয়েন্ট হুম, এক্সট্রিমলি ওয়েল এবং আমার মনে আছে পুরা অফিস এটা নিয়ে। আমি বললাম যে, "আমাদের অফিসে তো ইংলিশ মানে আমার অফিসে তো বাঙালি বলতে আমি একা আরেকজন ছিল। আর সবাই তো।" আমি বলছি, "তোমরা কেন এটা নিতেছো না? মানে তোমরা আলী রিয়াজের ইংলিশ ইন্টারভিউ নাও, আমি বাংলায় নেই।" এই কথাগুলা কিন্তু খুব দরকার এই পডকাস্টে বলা। খুবই দরকার। আমি কিন্তু আমার সব কলিগরা কিন্তু আমেরিকান। ওদেরকে বলতেছি যে, "তোমরা ইন্টারভিউ নাও, তোমরা ইংলিশে মানে ইংলিশ ভাষাটা তোমাদের নেটিভ ভাষা। আমি বাংলায় এটাকে নেই, তোমরা ইংলিশে নাও।" ওরা বলল যে, "না।" এর আগে কিন্তু এরকম একটা ঘটনা ঘটছিল। আমরা শহীদুল আলম যখন জেলে ছিলেন, মুক্তি পাওয়ার পরপরই তার ২ টা ইন্টারভিউ আমরা করছিলাম। আমিই করছিলাম। একটা ইংলিশে, একটা বাংলায়। বাংলাটা আমি করছিলাম। ইংলিশ ইন্টারভিউ কিন্তু আমার এক ইংলিশ কলিগ নিছিলেন, আমেরিকান কলিগ। ঠিক আছে? হুম, হুম, তা আমি শহীদুল এই কে বলে আলী রিয়াজের ক্ষেত্রে সেটা বলছিলাম যে আমরা তার তোমরা নাও। তো তারা বলছে, "না রবি, তুমি বাংলাদেশের সিচুয়েশন যতটা ক্লিয়ারলি জানো, হুম, তুমি এই কনটেক্সট এর সাথে যতটা পরিচিত, তার ধারে কাছে আমরা না। কাজেই শুধু ভাষাগত কারণে তোমাকে আমরা এখান থেকে বাদ দিতে চাই না। তুমি ইংলিশটা করবা।" অ্যান্ড ইট ওয়েন্ট ভেরি ওয়েল। ইট ওয়েন্ট ভেরি ওয়েল। হুম, এখনো আছে এবং সেখানে আলী রিয়াজ যা বলছিলেন, সেটা কিন্তু হুম, ৫ই আগস্টের অনেক আগে। এক্সাক্টলি যা বলছিলেন, মানে যখন ইন্টারনেট শাটডাউন ছিল, বাংলাদেশে কারফিউ চলতেছিল, হুবহু তাই ঘটছে। তাই ঘটছে। এবং আমরা ১ম যখন বাংলাদেশে মেক্সিমাম মিডিয়া প্রচার করতেছে মিডিয়া ব্ল্যাক আউটের মধ্যে যে নিহতের সংখ্যা ১০, নিহতের সংখ্যা ১২, নিহতের সংখ্যা ৯, তখন আমরা অরিজিনাল নাম্বারটা প্রকাশ করছি যে এটা শত ছাড়াই গেছে। হুম। অ্যান্ড আলী রিয়াজ ওয়াজ দেয়ার। ঠিক আছে? এটা করছি। সো আমার মনে হয় যে জোহরান মামদানির ক্ষেত্রে খালেদ ভাই যে ইন্টারভিউটা করছিলেন, ইট কুড বি ডান ইন এ মানে বেটার ম্যানার, বাট আমার মনে হয় না উনি নার্ভাস ছিলেন। এটা একটা ল্যাঙ্গুয়েজ না, ডিফিকাল্টিস। আমার ওই কোয়েশ্চেনটা আসার কারণ হচ্ছে ভাই ওইটা। উনি তো সবসময় কাট কথা বলে। হ্যাঁ? হ্যাঁ, তো আ ওখানে আমার ১ম হচ্ছে নার্ভাস বাট হ্যাঁ, আমিও আচ্ছা ঝাড়ে কাশি নাই ১ম এ বাট হ্যাঁ, ওইটাই আমার কোয়েশ্চেন ছিল আসলে। হ্যাঁ, ভাষাটা কিন্তু তোমার মনে করো ভাষাটা মানে ভাষা মানে কি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড পলিটিক্স আ এই ব্যাপারটা নিয়ে নোয়াম চমস্কি অনেক কথা বলছেন। আমি ভাষার গুরুত্বটা তোমাকে বুঝাই। আ ধরো ইয়াসির আরাফাত, উনি কিন্তু ভালো ইংলিশ পারতেন না। কিন্তু উনি সকল ইন্টারভিউ, উনার সকল কমিউনিকেশন ইংলিশে ছিল। এবং কেউ ক্লেইম করতে পারবে না যে উনার ইংলিশ কেউ বুঝেন নাই। ভেরি ক্লিয়ার ছিল। ঠিক আছে? সো ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা এটা খুবই কি বলবো? এটা খুবই সিলি একটা ব্যারিয়ার। বাট এটা মানে ইন রিয়েলিটি এটা খুব বিগ একটা ব্যারিয়ার। বাট এটা ওভারকাম করা সম্ভব। উনি হয়তো কোনো কারণে একটু পেঁচায় ফেলছিলেন। বাট এনি আমার বোধহয় ২ টা মেসেজ বক্স ওপেন করতে হবে। একটা ফাহাম ভাইয়ের জন্য আরেকটা খালেদ ভাইয়ের জন্য। করেন ভাইয়া, করে দেন। হ্যাঁ, ভাইয়া আরেকটা যে কোয়েশ্চেন করতে চাচ্ছিলাম সেটা হুম, হচ্ছে হুম, যে যেহেতু আপনি উপদেষ্টাদের কথা বলছেন এবং হুম। যেহেতু খালিদ মহিউদ্দিন নিয়ে কথা হলো তাই দুটো জিনিস কিন্তু একই সূত্রে গাঁথা হচ্ছে একটা ডায়লগ দিয়ে। সেটা হচ্ছে হায়, হায় আল্লাহ খালেদ। তো তো হায় খালেদ। তো হায় আল্লাহ খালেদ উনার রিসেন্টলি আসিফ নজরুলের আমরা একটা স্ট্যাটাস
দেখলাম এরকম যে ক্ষমতার বাইরে যখন ছিলাম তখন কত কিছু করব ভাবছিলাম। হুম, কিন্তু হুম। ক্ষমতায় যেয়ে কিছুই করতে পারতেছি না। এই যে ভাই উনি যে আ উঠতে বসতে সবার মৃদু বকা খাচ্ছেন, এটার পিছনে মানে উম মানে আসলে এ সার্থকতা, ব্যর্থতা যেটাই বলেন সেটা আসলে কি? কিভাবে এইটা দেখতেছেন? খুব ভালো একটা ফুয়াদ কথা বলছো ভাই। খুবই ভালো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। তুমি এই প্রশ্নটা যখন শুরু করছো, হুম, খায়াল্লাহ হুম, খালেদ বলে, তখনই আমার মাথায় আইডিয়াটা আইছে। I must write something about আসিফ নজরুল। I must write হুম, something about আসিফ নজরুল। I must. আচ্ছা। I must. কারণ হইতেছে যে আমার মতে, আমি একদম হুম, পাবলিকলি বলতেছি। আমার মতে আমাদের উপদেষ্টা পরিষদে যে কয়জন উপদেষ্টা আছেন, হুম, তাদের অধিকাংশকে আমি পার্সোনালি খুব ভালোভাবে চিনি। মোস্ট অফ দি পিপল কে আমি খুব ভালোভাবে চিনি। এবং আমি অন্তর থেকে বলতেছি এইসব উপদেষ্টাদের মধ্যে ওয়ান অফ দ্য অনেস্ট অ্যান্ড ওয়ান অফ দ্য অর্গানিক পার্সোনালিটি হচ্ছে আসিফ নজরুল। আচ্ছা। মানে এটা আমি মানে অন্তর থেকে বলতেছি। দেয়ার ইজ নাথিং বিটুইন আস। আমি অন্তর থেকে বলতেছি ওয়ান অফ দ্য অনেস্ট, ওয়ান অফ দ্য অর্গানিক পার্সোনালিটি হচ্ছে আসিফ নজরুল। এখন এবং একই সাথে ওয়ান অফ দি মোস্ট আনপপুলার পারসন, হুম, হুম, মোস্ট হেটেড পারসন অলসো আসিফ নজরুল। এখন আসিফ নজরুল কেন আনপপুলার, মোস্ট হেটেড পারসন? এটার আমার একটা ব্যাখ্যা আছে। অ্যান্ড আমার ধারণা যে মানে আমি ভাবতেছি যে এই ব্যাখ্যাটা আমার লেখা উচিত। এই হুম, লেখাটা জাতির জন্য লেখা উচিত। এই লেখাটা আসিফ নজরুলের জন্য লেখা উচিত। কেন? সেটা হচ্ছে আসিফ নজরুল যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ না সকল ৯৯% শিক্ষক শেখ হাসিনার দালালি করতেন। টকশোতে আইসা বিভিন্ন জায়গায় সেখানে আসিফ নজরুল একদম অক্লান্তভাবে শেখ হাসিনার বিরোধিতা করে গেছে। শেখ হাসিনার আওয়ামী লীগের বিরোধিতা করে গেছেন। ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট টাস্ক ফর হিম, বাট উনি একদম। করে গেছেন। ফলে উনি যেই কাজগুলো করছেন, সেই সময় কি হয়েছে? সেই সময় হচ্ছে আসিফ নজরুলের ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী বা উনার যে ভক্তকুল, তাদের এক ধরনের আত্মবিশ্বাস বা উনার প্রতি এক ধরনের বিশ্বাস তৈরি হইছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন শিক্ষকের ফেসবুকে মিলিয়ন ফলোয়ার্স আছে? এটা একমাত্র আসিফ নজরুলের আছে। অলমোস্ট আমি যদি ভুল না করে থাকি উনার মিলিয়ন ফলোয়ার্স। সো উনার প্রতি মানুষের এক্সপেকটেশনটা ছিল খুবই হাই। বিশেষ করে উনার ছাত্রছাত্রীদের এক্সপেকটেশন ছিল খুবই হাই। হুম, আমি বলি, এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন তারকা আছে, আক্তার একজন, ঠিক আছে? হুম। আখতারুজ্জামান নুরুল আজাদ। হক নূর একজন। এরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অত্যাচারিত হইছে এবং তাদেরকে ও সরাসরি সহায়তা করছে, আইনগত সহায়তা, সকল ধরনের সহায়তা করছে আসিফ নজরুল। এই যে আজকে এনসিপির যে নেতৃবৃন্দ, তারা প্রত্যেকে কোনো না কোনোভাবে আসিফ নজরুল দ্বারা উপকৃত। সো তার মানে কি? তার মানে হচ্ছে আসিফ নজরুলের ব্যাপারে সবার ব্যক্তিগত এক্সপেকটেশন খুবই হাই ছিল। এবং যখন কারো ব্যাপারে এক্সপেকটেশন আমাদের হাই হয়, তখন সেই এক্সপেকটেশন হাই থেকে লোতে যাইতে আমাদের সময় লাগে না। এক্সপেকটেশন হুম, হাই, সো একটা সামান্য কারণে এটা লোতে চলে যেতে পারে। আসিফ নজরুলের ক্ষেত্রে এই জিনিসটাই ঘটছে। একদম আমি honestly বলতেছি। আসিফ নজরুলের ক্ষেত্রে এই জিনিসটা ঘটছে। আমাকে কি মানে তুমি আছো, তপু আছে, আমাকে কি তোমরা ২ জন বা দর্শকরা যারা দেখতেছে তারা কি কেউ বলতে পারবে যে আসিফ নজরুলের গ্রেট ফল কোথায় ছিল এখানে? মানে সে কোন ভুলটা করছে? কোন আকামটা করছে? হ্যাঁ, আমি তার কথাবার্তা নিয়ে বলতেছি না। কারণ আমরা কথাবার্তা বলার সময় অনেক লুজ টক হুম, করে হুম, হুম। ফেলি। হুম, হুম, হুম। বাট মানে যে অন্যায়টা কি করছে? বাট কোন কিছু না হইলেই কে? আসিফ নজরুল। কারণ কি? এই যে শিক্ষার্থীরা তারা যখন কোন আন্দোলন নিয়ে গেছে, তারা কি ভাবছে? যে উপদেষ্টা পরিষদে কিন্তু আমি যেমন অনেকরে চিনি, ওরা কিন্তু একজনরে চিনে, সে হচ্ছে আসিফ নজরুল। সো হুম, তাদের আসিফ স্যার আমাদের জন্য কিছু করল না। ঠিক আছে? সো হুম, যে কারণে উনি খুব দ্রুত আনপপুলার হয়ে গেছেন। বাট মানে সো ফার আই নো ইস এ ভেরি গুড, ডিসেন্ট, অনেস্ট একজন পারসন এবং তিনি উপদেষ্টা হবার পর আমি একদম ফ্র্যাঙ্কলি বলি, আমার অনেক কাছের বন্ধু উপদেষ্টা হইছে। অনেক কাছের বন্ধু উপদেষ্টা হইছে এবং উপদেষ্টা হওয়ার পর
আমি গ আ মানে এই ইন্টারিম গভর্নমেন্টের সময় ৫ বার বাংলাদেশে গেছি, ৫ বার। ৫ বার বাংলাদেশে গেছি। আমার অনেক ক্লোজ ফ্রেন্ড উপদেষ্টা আছে। এই উপদেষ্টা হওয়ার পর এই আমার অনেক ক্লোজ ফ্রেন্ড আমার সাথে কি বলে? দেখাই করে। মানে ব্যস্ত মুখ মানে দেখা করছে একবার কোন রকম মতো। তো আসিফ নজরুলের সাথে কিন্তু আমার উপদেষ্টা হওয়ার আগে কোনদিন দেখা হয় নাই। আমি যখন আমেরিকায় ২ বছর আগে আমি যখন হার্ট অ্যাটাক করলাম, তার ১ বছর আগে আসিফ নজরুল আমেরিকায় এসেছিলেন মনি হায়দারের সাথে এবং মনি হায়দার হচ্ছে যে সংস্কার কমিশনের যিনি অ্যা সমন্বয়ক বা মানে প্রধান একজন লোক। আমার বাসায় আসার কথা ছিল। আমি মানে শেষ মুহূর্তে আমি ওইটা ক্যানসেল করছি যেহেতু রাত হয়ে যাচ্ছে। এবং 2nd টাইম যখন আসিফ নজরুল আসলেন তখন আমি হচ্ছে হাসপাতালের বেডে। উনি হাসপাতালে আসতে যাচ্ছিলেন। উনার ওয়াইফ। আ মানে আমার ফ্যামিলি থেকে আমি তো তখন কোন ডিসিশন দেওয়ার পর্যায়ে ছিলাম না। আমার ফ্যামিলি থেকে জানানো হয়েছে না, নো ভিজিটর অ্যালাউড। কিন্তু আসিফ নজরুলের সাথে কিন্তু আমার কখনো দেখা হয় নাই, উপদেষ্টা হওয়ার আগে। কিন্তু উপদেষ্টা হওয়ার পর উনার সাথে আমার একাধিকবার দেখা হইছে। আমি যখনই তার সাথে দেখা করতে চাইছি, he was very open. আসেন। মানে এই ব্যাপারটা খুব মজার না? হুম, যে আরো ৫ জন উপদেষ্টা আছে যারা উপদেষ্টা হওয়ার আগে আমার সাথে সকাল বিকাল দেখা হইতো। আমেরিকায় আমার বাসায় আসতো, আড্ডা মারতো, হ্যান করতো, ত্যান করতো, সব না বললাম। যাই হোক। ঠিক আছে? কিন্তু উপদেষ্টা হওয়ার পর তাদের সাথে আমার তা মানে তা 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 তাদের সাথে আমি দেখা করতে পারিনি। কিন্তু আসিফ নজরুল যিনি উপদেষ্টা হওয়ার আগে জীবনে কোনদিন আমার সাথে দেখা হয় নাই। উপদেষ্টা হওয়ার পর so many times মানে আমি জাস্ট বলছি যে, "হ্যাঁ, আসিফ ভাই আমি তো দেশে।" এমনও একটা ইভেন্ট ছিল যে উনার রাত ২ টায় ফ্লাইট। রাত বাজে তখন ১২টা। আমি বলছি, "ঠিক আছে, ওকে। আপনি চলে যাচ্ছেন। আ আ পরে দেখা হবে।" বলে, "না, আপনি এক কাজ করেন, বাসায় চলে আসেন।" আমি বলছি, "বাসায় আসবেন না এয়ারপোর্টে আসবেন? কোনটা আসলে সুবিধা হয়?" বলে, "না, বাসায় আসেন।" বাসায় গিয়ে দেখা করছি। রাত ১টার দিকে। উনি আমার সাথে দেখা করছেন। সো আসিফ নজরুলের ব্যাপারে এবং আমি উনাকে যখন কোনো নতুন আইডিয়া দিছি গভর্নমেন্টের ব্যাপারে যে এটা করা যেতে পারে, ওইটা করা যেতে পারে। হি টুক ইট ভেরি পজিটিভলি। সেটা হইছে কি হয় নাই সেটা অন্য হুম, জিনিস। হুম, সো আমার মনে হয় যে আসিফ নজরুল কি বলবো যে আমাদের ইতিহাসের অনেক আ ট্র্যাজিক চরিত্র থাকে। আসিফ নজরুল ইতিহাসের একজন ট্র্যাজিক চরিত্র হিসেবে অন্তত আমার কাছে থেকে যাবেন। এবং আমি যেহেতু লেখক এটা আমার দায়িত্ব তাকে নিয়ে আ কিছু একটা লেখা। হুম। আমি লিখবো অবশ্যই। বাট আ আমি বলব যে হি ইস মোস্ট মানে মানে কি বলে? মিসআন্ডারস্টুড একজন পারসন, হুম, মিসআন্ডারস্টুড পারসন। উনি এত গালিগালাজ ডিজার্ভ করেন না। হুম, কোনোভাবেই করেন না। ঠিক আছে? আমাদের মানে আমরা মানে আমাদের পাবলিক পারসেপশন কোন কালেই বাংলাদেশ শুধু না, সারা পৃথিবীতে পাবলিক পারসেপশন কোন কালেই সঠিক না। পাবলিক পারসেপশন খুব ভেরি হুম, মাচ হুম। রং এর মধ্যে অনেক এলিমেন্ট থাকে। সো আমাদের পাবলিক পারসেপশন এ আমরা যদি ভিলেন বানাই তাহলে এমন অনেক উপদেষ্টা আছে যাদের নাম আমরা জানি না তারাই হচ্ছে আসল ভিলেন। যাদের নাম জানি না। ১০ জনকে এই যে চিনেন একে? চিনি না। বাট হি ইস দ্য অরিজিনাল হুম, ভিলেন। হি ইস দ্য মেইন ভিলেন। আমরা চিনি না। আমরা যাদেরকে চিনি হুম, ঘুরে ফিরে দিন শেষে তাকেই গালি দেই। এবং আসিফ নজরুল ইস ফেসিং বুঝতে দ্যাট পারছি। বিটার রিয়েলিটি। থ্যাংক ইউ ভাই। অনেক কিছু আসলে বললেন। আমরা আজকে অলমোস্ট ১ ঘন্টার বেশি গল্প করে ফেললাম। হুম, আম আমাদের টকে টং এবং হোয়াট দ্য স্টোরির সবাইকে বলব যে আমাদের সাথে থাকেন। আমরা নির্বাচনের আগে এরকম প্রতিদিন গল্প আড্ডা দিব এবং আজকে আমরা ৩ জন বিশিষ্ট মানুষের নিয়ে কথা বলছি। ফাহাম আব্দুস সালাম, খালেদ মহিউদ্দিন এবং আসিফ নজরুলকে নিয়ে। হোপফুলি তারা আমাদেরটা দেখবে এবং একদিন আমাদের এরকম আড্ডায় তারা চলে আসবে। এবং আমি একটা কথা ফুয়াদ এবং তপু একটা কথা এড করতে চাই। সেটা হচ্ছে যে ৪ দিন পর ভোট। ঠিক আছে? ভোটটাকে কিন্তু এত ছোট চোখে দেইখেন না। ইটস a big মানে হুম, বিগ রেসপনসিবিলিটি ফর ইউ। আ খুবই বড় রেসপনসিবিলিটি। খুবই বড় রেসপনসিবিলিটি। এমন না যে আপনার মনে হইলো আপনি দাম করে একটা মার্কায় গিয়ে সিল মাইরা দিয়ে আসলেন। নো। হুম, এবং এই ভোট
আপনি ভাবতেছেন আপনার একার ভোট। নো, এটা আপনার একার ভোট না। আপনি ভাবতেছেন আচ্ছা আমি অমুকরে ভালো ভাবতেছি, তারে ভোট দিমু। বাট তারে তো কেউ ভোট দিব না। আমার একার ভোটে কি হইব? এটা তো নষ্ট হইব না। সেই ভোট নষ্ট হবে না। সেই ভোট নষ্ট হবে না। সেই ভোট এট লিস্ট আপনার বিবেকের কাছে, আপনার স্রষ্টার কাছে এবং দেশের ইতিহাসের কাছে লেখা থাকবে। টেক ইট ভেরি সিরিয়াসলি। ভোট হুম, কিন্তু একটা মানে এমপি হওয়া যে পরিমাণ রেসপনসিবিলিটির বিষয়, ভোটারে ভোট দেয়া তার চাইতে দ্বিগুণ রেসপনসিবিলিটির বিষয়। ডেমোক্রেসির শিক্ষা এইটাই। ডেমোক্রেসি কিন্তু এমপিদেরকে এম্পাওয়ার করে না। ডেমোক্রেসি এম্পাওয়ার করে হচ্ছে ভোটারদেরকে। এবং হুম, আপনারা বলেন যে, "ভাই আমি ভোট দেই, এমপিরা আমাদেরকে চেনে না।" কেন চিনবে ভাই? আপনি তো ভোট দেন ৳১,০০০ খাইয়া। আপনি তো ভোট দেন জোকের মাথায়। আপনি তো ভোটই দিতে যান না। হুম, কাজেই আপনি যদি আপনার এলাকার ভোটারদের আপনার এলাকার প্রার্থীদের ব্যাপারে আপনি কোনো গবেষণা করছেন? আপনি খোঁজ খবর নিছেন? আপনার বিবেক আছে? যদি থাকতো তাহলে ওই আপনার একটা ভোটের দাম ওই ৩০০ টা এমপি চাইতে বেশি হইত। অবশ্যই। This is called democracy. So be careful about that. Take care of this. ভালো কথা আমাদের বলছেন। সকল দর্শককে আসলে এটা একটা খুবই সুন্দর একটা আমি বলব যে আ মোটিভেশন। কারণ হচ্ছে যে ঠিক নির্বাচনের আগে এখনো যারা সিদ্ধান্ত নিতে পারছেন না তারা সবাই আ একদম প্রোঅ্যাক্টিভলি আপনাদের নিজ আসনে যারা নির্বাচন করছে তাদের সম্পর্কে জানার চেষ্টা করুন এবং সচেতনতা গড়ে তুলুন এবং জানার মাধ্যমে আপনার ভোটের দায়িত্বটি পালন করুন এবং আশা করি আমরা সবাই একটা সুন্দর বাংলাদেশ ভবিষ্যতে দেখতে পাবো। তাহলে এখানেই শেষ করি ভাই আজকের এপিসোড। Okay? থ্যাংক ইউ ভাই। থ্যাংক ইউ ভাইয়া।